আমার নাম হচ্ছে আবির মজুমদার সুদেব। আবির মজুমদার সুদেব। বয়স কত আপনার এই মুহূর্তে? আমি 93-তে আমার জন্ম। 93-তে। সো আপনি ঢাকাতেই থাকছেন বর্তমানে? না, আমি ঢাকায় থাকি না, আমার জন্মস্থান ফেনী, থাকি ফেনীতে। ফেনীতে। আপনি ফেনী থেকে এসেছেন আমাদের হ্যাঁ, এখানে? আমি ফেনী থেকে আসছি। ফেনী থেকে এসেছেন আপনার এই জীবনের ঘটনাগুলো বলার জন্য। হ্যাঁ, ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে বলতে চান। শুরুতে এটাই এটাই বলতে চাচ্ছি যে আমার ফ্যামিলিতে আমি এক ভাই, আমার 3 বোন। আচ্ছা। আমার বড় ভাই মারা যায়। সেটা হচ্ছে যে আমার মা ছেলের জন্য, আমার মায়ের একটা মাত্র সন্তান ছিলাম আমি। আমার মা একটা সন্তানের জন্য আমাদের বোন হয় 8 জন। ও আচ্ছা আচ্ছা, মানে শুধু একটা ছেলের জন্য এতগুলো সন্তান হয়। আচ্ছা, 8 জন মেয়ের পরে আমার বড় ভাই হয়। আচ্ছা। আমার বড় ভাই হওয়ার পরে আমার বাবার একটা ইচ্ছে ছিল যে আরেকটা সন্তান যদি হয় তাহলে আমার ভালো হয়। আচ্ছা, তো পরবর্তীতে আমি হই। আচ্ছা, মানে আপনি লাস্ট ওয়ান ছিলেন? হ্যাঁ, আমি লাস্ট ওয়ান। এবং আপনার ইমিডিয়েট বড় ভাই সে মারা যায়। হ্যাঁ। কত বছর বয়সে মারা যায়? আমার ভাই মারা যায় 7 বছর বয়সে। 7 বছর বয়সে আগুনে পড়ে মারা যায়। হ্যাঁ, আমার ভাই একদিন সন্ধ্যার সময় বাতি ছিল আর কি, আমাদের গ্রামের বাসায় বাতি, ওই বাতি বাস্ট হয়ে আমার ভাইয়ের গায়ে আগুন, পলিস্টারের জামা ছিল, তো জামা আগুন ধরে যায়। তো আমার ভাই হিসেব করলে মারা যায়, হিসেব করলে চিকিৎসার অভাবে মারা যায়। কারণ তখন আমাদের এমন অবস্থা ছিল যে মানে আমরা ভাত আনতে পান্তা ঘুরাই, খাইতে পারতাম না। বাবা কি করতো আপনার? আমার বাবা তখন বাইরে ছিল, দেশের বাইরে ছিল। আচ্ছা। আমার বাবা 79-এ কুয়েত চলে গেছে। আচ্ছা আচ্ছা। যদি আমি বাবাকে দেখি নাই। আচ্ছা। এটা আমার যতটুকু জানি আর কি, মায়ের থেকে শোনা, আমার বড় বোনদের কাছ থেকে শোনা। এর মধ্যে দিয়ে আমার 8 বোনের মধ্যে 3 বোনই আছে, 5 বোন তো মারা যায়। 5 বোন মারা যায়? আমার 5 বোনে মারা যায়। কিভাবে মারা যায়? মায়ের কাছ থেকে শুনলাম আর কি, আমার বোনদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে? হত্যা করেছে বলতে মনে করেন যে অসুখ নাই বিসুখ নাই, দেখা যায় আমার বোন 6 বছর, 4 বছর, 5 বছর হঠাৎ করে মারা গেছে এরকম। তা মা আমাকে সবসময় যখন বুঝেছে, আমি মাকে জিজ্ঞেস করতাম, প্রশ্ন করতাম, মা মানুষের একটা ছেলে মেয়ে মারা যায়, 2টা ছেলে মেয়ে মারা যেতে পারে অসুস্থ হয়ে, না আমার ভাই মারা গেছে সেটা একটা কাল্পনিক একটা ঘটনা, বাত্তি বাস্ট হয়ে গেছে সেটা না আমি বিশ্বাস করলাম, না আমার বোন তো আরও 5টা মারা গেছে, ওরা কীভাবে মারা গেল? তো মা বুঝতে দিল না, বলতো যে আমাদের তো সমস্যা, তুই যখন বুঝতস ছোটো থেকে তো দেখতে পাচ্ছস আমাদের কী অবস্থা, বা তোর কাকারা কেমন আমাদের সাথে কীভাবে কথাবার্তা বলে বা কীরকম করতে চায় আমাদেরকে, তখন থেকে বুঝতাম আর কি যে আমার বোনদেরকে মানে হত্যা করা হয়েছে, যেটা আমি বুঝি। বিশেষ করে আমার কাকারা, আমার বাবারা 3 ভাই, আমার বাবা সবার বড়, আমার মেজো কাকা আর ছোটো কাকা। তা আমি যখন ছোটো থেকে ধীরে ধীরে বড় হচ্ছি, আমার ভাই মারা যায়। আমার ভাই মারা যাওয়ার পরে আমার মা হচ্ছে একজন জনম দুঃখিনী, বলতে গেলে জনম দুঃখিনী, যার 5টা মেয়ে সন্তান মারা যায়, একটা ছেলে সন্তান মারা যায়, তার মতো দুঃখী কি হইতে পারে? নিশ্চয়ই। তারপরে আমার ছোট বোন প্রিয়াঙ্কা, ওই প্রিয়াঙ্কা আমাকে মায়ের মতো মনে করে মানুষ করছে। আর তারপরে ছোট বোন বলতে কি মানে আপনারও ছোট নাকি? না, আমাদের ছোট ভাই বোনদের মধ্যে মানে বোনের মধ্যে ছোট আর কি। বোনের মধ্যে ছোট, নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো আমাকে মায়ের মতো করে মানুষ করছে, কেননা আমার মা সময় দিতে পারে না। যখন আমার ভাই আগুনে পোড়া যায়, আমার মা আমাদের ফেনী পরশুরাম পুলগাছি ছাগলনাই একটা হসপিটাল ছিল, ফেনীতে তখন হসপিটাল ছিল না, আমার ভাইকে নিয়ে সেই ছাগলনাই হসপিটালে ছিল। ঠিক আছে, আমার ভাই তো পুরা শরীর পুরাই গেছে, তখন মা ভাইকে নিয়ে হসপিটালে ছিল। এদিক দিয়ে আমার পাশের বাড়ি একটা মুসলিম লোক ছিল, উনি অনেক ভালো, আমার মাকে অনেক রেসপেক্ট করতো, মানে আমাদের দুঃখের সময় উনি অনেক হেল্প করছে। তো ওনার নাম ছিল জলিল কাকা। ওই জলিল কাকা আমার মাকে 500 টাকা দিয়ে বলে, তখনকার সময় 500 টাকা দিয়ে বলে, হ্যাঁ যে বৌদি আপনার ছেলের চিকিৎসা করান। আচ্ছা। আপনার ছেলের মতো তো আমরা এই পাড়ায় এখন অনেক ছেলে দেখি নাই। আমার ভাই অনেক মেধা ছিল, অনেক ভালো ছিল, এত কষ্ট করছে, কিন্তু কখনো কারোর কাছে কিছু বলে নাই, খাইতে পারে না, কিন্তু বলে না যে আমি খাইতে পারি নাই, মানে হাত পাতেনি না। তো আমার মা ওই 500 টাকা নিয়ে আমার কাকাকে দিছে, ছোটো কাকাকে দিছে। আমার মা তো বলতে কি আমার মা পড়াশোনা জানে না, বুঝে না, ঠিক আছে। তো মা তখন কাকাকে বলে, আমি তো জানি না শুনি না, তোমার দাদা তো বিদেশ বাইরে চলে গেছে, ও তো না মানে থেকেও নাই, কারণ বাবা তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, 6 মাসে 9 মাসে একটা যদি চিঠি আসতো তখন চিঠি দিত কারো কাছে, যোগাযোগ এরকম ছিল তখন, কিন্তু যোগাযোগ না থাকলেই বলে চলে। তখন আমার কাকা 500 টাকা নিয়ে উদাও, উনি কুমিল্লা চলে যাচ্ছে, চিটাগাং চলে যাচ্ছে, ধানের ব্যবসা করছে। আমার ভাইয়ের চিকিৎসা হচ্ছে না, আমার ভাই হিসেবে চিকিৎসার অভাবে মারা যায়। ঠিক আছে, মা হসপিটালে ছিল ভাইকে নিয়ে অনেক দিন। এদিক দিয়ে আমার ছোটো বোন, আমি তো দুধের শিশু ছিলাম তখন, আমি তখন দুধের শিশু ছিলাম।
তো আমার ছোটো বোনে এই মায়ের মতো করে আমাকে মুড়ি ছিল, মুড়ি বিজাই বিজাই, মিষ্টি বিজাই বিজাই খাওয়াই আমাকে মানুষ করে রাখছে। 17 দিনের মাথায় আমার ভাই মারা যায়। ওই আগুনে পড়ার পরে? হ্যাঁ, আগুনে পড়ে আমার ভাইটা 17 দিনের মারা যায়। আপনার কি মনে আছে, আপনার কিছু মেমোরি মনে আছে? সব সব গল্প মার কাছ থেকে শুনেছেন এগুলা? আমি ছোট তখন আমার 1.5 বছর। ও, তখন তো মনে থাকার কথা। আমার মনে থাকে না, আমার সবসময় তো আমার মায়ের থেকে শোনা, আমার বোনের থেকে শোনা। হ্যাঁ, তখন আমার 1.5 বছর। তো আমি ধীরে 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 ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছি। মাকে খুব ভয় পাইতাম, আর আমার মাকে আমার ভাই বোন সবাই ভয় পাইতো। মা একটু কঠোর টাইপের ছিল, খুব শাসন টাইপের ছিল, অন্যায় করতে দিত না। তো এভাবে করে যখন ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, তখন একটু একটু বুঝতে শিখতেছি। তখন দেখতাম আমাকে আমার মা অনেক কেয়ার করতো পড়াশোনার জন্য। বিভিন্ন টাইপ থেকে সবসময় বলতো আমরা খাইতে পারতেছি না, কাউকে বলার দরকার নাই, তোমার কাকারা যা দেয় তাই খাবো, তারপরে আমি যা পারি তাই খাবা। তো মাকে জিজ্ঞেস করতাম বাবা কোথায়, বলতো যে বিদেশ থাকে। বিদেশ থাকে কোথায়? আমি তো তখন বুঝতাম না বিদেশ কোথায়, বাবাকে দেখি না। তখন তো ছোটো থেকে বড় হচ্ছে, বাবা জিনিসটা কি? মানুষের বাবা আছে, মানুষ বলে বাবা বিদেশ থেকে আসতেছে, ওর বাবা আছে, ও বাবা বলে ডাকে। আমি তো বাবা বলে ডাকতে পারতেছি না, আমার তো বাবা নাই, বাবা কাকে ডাকবো? তো বলতেছে তোর বাবা তো বিদেশ গেছে, ঠিক আছে দেখবি তো বাবা ঠিকই আসবে একদিন। তো বিদেশ চিনতাম না, মানুষের কাছ থেকে জানতাম বিদেশ কোথায়, বলে অনেক দূর। তারপরে আমি পড়াশোনার জন্য আমার মা আমাকে নিয়ে খুব সবসময় ভয় পাইতো। আমি অনেক দুষ্টামি করতাম, অনেক এত দুষ্টামি করতাম যে বলার বাহিরে। তো মা আমাকে মারধর করতো। এমন দিন গেছে আমার মা আমাকে যে পিঁপড়া বাসা আছে না, পিঁপড়া বাসা পর্যন্ত লাগাই দিছে। দুষ্টামি করতাম, অনেক দুষ্টামি করতাম, মায়ের অবর্তমানে অনেক দুষ্টামি করতাম। আর এর মধ্যে আমার বড় বোন মেজো বোন দুজনেরই বিয়ে হয়ে গেছে, ছোটো বোন তো আছেই। তো ছোটো বোনের জন্য অনেক জায়গা থেকে আসে। বাবাকে ছাড়াই বিয়ে হয়ে গেছে? বাবা আসতো না একেবারেই? হ্যাঁ, আমার বাবার অবর্তমানে আমার 2 বোনের বিয়ে হয়েছে, আমার বাবা ছিল না। আচ্ছা, ওই সময় কুয়েতে বাবা? হ্যাঁ, আমার বাবা তখন কুয়েতে 79-এ চলে গেছে। আচ্ছা। আমার ছোটো বোনও উপযুক্ত হয়েছে, পড়াশুনো স্কুলে যায় আসে। তো আমার বোন, আমার মনে আছে, পরীক্ষার জন্য মার কাছে টাকা চাইছিল। তো মা বলছে আমার কাছে টাকা নাই, পরীক্ষা দেওয়া লাগবে না। মার একটু মাথা গরম ছিল। তো মার সাথে দিদির আমার বোনের তকরাতকরি হয়েছে যে আমি পরীক্ষা দিব, তো আমার পরীক্ষা ফি না দিলে আমি পরীক্ষা কীভাবে দিব? তো মা আমার মায়ের মুখে তক্র করার জন্য আমার মা বোনকে মারে। আমার মাকে বলছে তোকে আর পড়তে হবে না, ঠিক আছে তোকে আর পড়তে হবে না, পড়াশোনার দরকার নাই। আমি অভাবের সংসার, খাতে পারতেছি না, পড়তে পারতেছি না, তুই দিয়ে পড়াশোনা কি দিয়ে কী করবি? মা কী করছে, আমার বোনের সবগুলা বই নিয়ে পুকুরে ফেলে দিছে। তা আমার ছোটো কাকি, উনি খারাপ হোক আর ভালো হোক, উনি মাকে আবার বলছে যে পড়াশোনার মধ্যে ব্যাঘাত কথা ঠিক না, আপনি পরীক্ষায় দিতে পারো না, মেয়েকে বুঝাইলে হয়। তো আমার মার কথা আমার সাথে তক্র করলো কেন? তো মা কী করছে, আমার কাকি কী করছে, পুকুর থেকে আবার বইগুলো নিয়ে আসছে। জলে ভিজে গেলে তা যেটা হয় আর কি। তা আমার বোন আর রাগ করে পড়াশোনা করে নাই, বোন আবার রাগ করে পড়াশোনা করে নাই। বোন মার সাথে অনেকদিন কথা বলে নাই। বোন আমাকে বলতো যে ভাই দেখছস মা আমাদের সাথে এমন করে ঠিক না। তখন আমি বোনকে কী বলবো, তখন একটু বুঝি যে বোনকে আমি কী বলবো, তো আমি বলতে পারতাম না। এদিক দিয়ে আমার মা আমার সাথে আমাকে খুব ইয়া করতো। আমি যখন আমার তখন মনে আছে 8 বছর 9 বছর এরকম হবে, আমাকে তখনও কিন্তু স্কুলে দিচ্ছে না। আমি তো অনেক শয়তানি করে দুষ্টামি করি। আর আমাদের স্কুলটা ছিল 4তলা ভবনের, আশ্রয়কেন্দ্র ছিল এক সময়। তো আমার মা বলতো যে ওকে স্কুলে দেওয়া যাবে না, দিলে ও তো অনেক দুষ্টামি করে, সিঁড়ি হয়তো পুরো দৌড়ে যাবে। ওই যে একটা ছেলের জন্য, আমার তো একটা ছেলে হারিয়ে ফেলছে, আমি ওই ছেলেকে হারাতে চাই না। ও তো অনেক দুষ্টামি করে, যদি কিছু একটা করে ফেলে আমি ওকে বাড়িতে পড়াবো। তখন আমাদের বাড়িতে একটা বৌদি ছিল, আমার ডাক্তার দাদার বউ, উনি হলো শিক্ষিত, ওনার কাছে আমাকে পড়াইতো। তখন আমি বাইলে শিক্ষা পড়ছি, তখনকার বাইলে শিক্ষা আমি পড়ছি। আমার মনে আছে বাইলে শিক্ষা পড়ে আমি কিন্তু অনেক কিছু শিখছি, যেটা এখন নাই বাইলে শিক্ষাটা। আমার 8 বছর কি মেবি 9 বছর আমাকে ক্লাস 2তে ভর্তি করায়, 1-এ ভর্তি নেয় নাই। আচ্ছা। আমাদের এক টিচার ছিল আশুতোষ মজুমদার, আমাদের পাশের পাড়ার। তো বলতেছে, আমার মাকে বলতেছে ভাবি ও তো ওর বয়স তো হয়ে গেছে, ও তো 1 এখন ভর্তি নেওয়া ঠিক হবে না, ওই ক্লাস 2তে ভর্তি করাই দেন। যেহেতু ওকে আমরা যেভাবে দেখলাম, ওর থেকে যেভাবে আমরা পড়া নিলাম, ও তো অনেক ভালো কিছু দেখলাম ও শিখছে বাড়িতে, আমি ক্লাস 2তে ভর্তি করাই। তো এভাবে করে আমি ভালো কিছু করতেছি, পড়াশোনা এমন করে করতেছি খুব ভালো, স্যাররা আমাকে খুব কেয়ার করতেছে, আমি ভালো একটা স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতেছি। এর মধ্যে দিয়ে তখন আমাদের ফ্যামিলি চলতে এরকম, বিভিন্ন তেমুহানি বলেন, আমাদের পাশে এলাকাগুলা বউবই, তেমুহানি,
কাশিমপুর এদিক থেকে আমাদের ধান নিয়ে আসতো। তো মা দেখতাম মানে বোনকে নিয়ে যেত, তা আমিও বাহানা ধরতাম আমিও তো যাব। যে আমার মার জন্য খুব খারাপ লাগতো যে মা বোন নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে ধান নিয়ে আসে, চাউল নিয়ে আসে। তখন আমার মা মুড়ি বাঁচতো। আচ্ছা, আমাদের গ্রামে মুড়ি ভাঙতো। মুড়ি তখন দেখা যায় ধান নিয়ে আসলে সিদ্ধ করে সেগুলা শুকাইয়া আবার মিল থেকে চাল করে নিয়ে আসা, ওই জন্য ওই তখন ছিল 10 টাকা বা 12 টাকা এরকম ছিল। আর যারা চাল দিত, শুকনা চাল দিত ভাজার জন্য, মুড়ি ভাজার জন্য, ওই এগুলা ছিল 4 টাকা 5 টাকা এরকম তখন মুড়ি ভাঙা ছিল। তো মার সাথে চলে যেতাম, মা আমাকে নিয়ে যাইতো বিভিন্ন জায়গায়, ওই পাশের এলাকাগুলোতে ধান নিয়ে আসার জন্য। তো মাও মাথা নিত, আমিও মাথা নিতাম। আমার মাকে অনেকে বকা দিত, এরকম একটা ছোট ছেলে এর মাথায় ধানের বস্তা উঠাই দেওয়া, লাই যেটা বলে লাই, ধানের লাই উঠাই দেওয়া, এটা ঠিক হচ্ছে কিনা। তা আমার মা ওদেরকে হয়তো বলতো যে কি করবে, সমস্যা না, মার সাথে করলে সমস্যা কোথায়, করুক না। তা আমিও কি বললো না বললো সেটা কেয়ার করতাম না। আমি বলতাম যে আমার মার সাথে আমি কাজ করলে শরম কোথায়, আমার মা একা একা করতেছে, আমার মাকে আমি হেল্প করতেছি। তো অনেক কষ্টে আমাদের দিনগুলো কাটতো। এদিক দিয়ে আমাদের ফ্যামিলির জন্য আমার কাকা যারা ছিল, আমার মেজো কাকা ছিল, উনিও বাইরে ছিল, ঠিক আছে। তো ওরা আমাদেরকে একটু হেল্প করতো, ঠিক আছে। আমার মেজো কাকা যারা ছিল ওরা আমাকে হেল্প করতো। দেখা যায় যে বাজারে প্রতি মঙ্গলবার শুক্রবারে ওরা বাজার করে নিয়ে আসলে আমাদেরকে কিছু দিত, ঠিক আছে। তো কেন দিত সেটা জানতাম না প্রথমে। মানে এটা কি মানে বাবাকে একেবারে টাকা পয়সা পাঠাতো না আপনাদের বাড়িতে? সেটাই বলতেছি। হ্যাঁ, আমি মাঝে মধ্যে মাকে জিজ্ঞেস করতাম, মা ওরা আমাদেরকে দেয় কেন? তুমি না বলছো কখনো মানে কারো কাছ থেকে না নিতে, হাত পাতবে না। আমি না খাইলেও, আমি না খাইতে পারলেও তুই কারোর দিকে যাইবে, বলবি না আমাকে খাবার দেন, বলবি না কখনো। কিন্তু ওরা যদি নেয়, তুমি নেয় কেন? তো মা বলতো তোর কাকার কাছে তোর বাবা টাকা দেয়, তোর কাকার কাছে তোর বাবা টাকা দেয়, ওই টাকা ওরা আসলে খরচ করে দেয়, আমাদেরকে দেয়। তখন মাকে জিজ্ঞেস করলাম, তো খরচ আমার বাবা যদি টাকা দিয়ে থাকে তোরা আমাদেরকে খরচ দেয়, দেখি যে মাঝে মধ্যে খরচ দেয়, ওরা ভালো ভালো মাছ নিয়ে আসে। হ্যাঁ, তা আমাদেরকে দেখা যায় কিরকমগুলো দেয়। দেখা যায় 2 কেজি আলু নিয়ে আসলে আমাদেরকে 4-5টা আলু দেয়। হ্যাঁ, তো থাক, কিছু বলার দরকার নাই, যেহেতু তোর বাবা দেশে নাই। বাড়ি গিয়ে কষ্ট করার কোনো দরকার নেই। আপনি ইউটিউবে গিয়ে ঢাকা FM 90.4 নামে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। ওখানে প্রিমিয়ার হচ্ছে এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম সুদেব, তারপর এদিক দিয়ে আমি 1 2 3 4 শেষ করলাম, 5-এ আমি সরকারি বৃত্তি পাই। এদিক দিয়ে বৃত্তি পাওয়ার পর আমার একটা আরও সুবিধা হয়, ঠিক আছে। আমি আবার 4-5 আমি আমার দীনেশ কাকুর কাছে পড়াশোনা করি। ওই দীনেশ কাকু আমাদের পাশে পিছনের বাড়ি ছিল। উনি মানে অত্যন্ত আমাকে এত মানে দুর্দান্তভাবে পড়াশোনা করাইছে, এত কেয়ার করছে যে মানে আমি যেহেতু এত ভালো রেজাল্ট করতেছি, হ্যাঁ, ওনার মানে কথা না বললেই নয় যে উনি আমাকে এতটা কেয়ার করছে, সকাল সন্ধ্যা বিকেল সবসময় পড়ার জন্য চাপ দিত। মাকেও বুঝাইতো, মাকে এটাও বলতো যে ওকে আপনি এরকম ভারী কাজ করাইয়েন না, ওকে ভালো করে করেন, দেখবেন ভালো একটা কিছু করবে। ক্লাস পেয়ে বৃত্তি পাইছি। বৃত্তি পাওয়ার পরে আমাদের বাড়ির আমার মাস্টার দাদা, উনি আবার লক্ষ্মীর স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। মাকে বলতেছে আর কি, একটা ও যেহেতু বৃত্তি পাইছে ওকে আমাদের স্কুলে ভর্তি করা, আমাদের স্কুল ভালো, ও একটু দূরে ভালো। তো মা বলতেছে আমার বাড়ির পাশে স্কুল থাকতে ওইখানে দূরে একটু কিরকম লাগে না? আমি তো আসি, কিন্তু আমি বাড়ির লোক, আমি তো আসি, সমস্যা নাই, ওকে লক্ষ্মীর স্কুলে দেয় ভালো। তখন আমি লক্ষ্মীর স্কুলে ভর্তি হওয়ার পরে ওইখানে পড়াশোনা করতেছি। আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই তখন আমার মনে আছে সময়টা ছিল ফার্স্টেই। তখন আমার মা বলতো যে তোর বাবা আসবে, আমার বাবা আসবে। তবে তুমি কীভাবে জানো? ঠিক আছে, তোর কাকায় ফোন দিছে। তখন আমার কাকা কোথায় ফোন দিত? আমাদের বাজার থেকে একটা দূরে ইলেশপুর নামে একটা জায়গা আছে, ওইখানে একটা পিসারে ছিল, রকমারি মৎস্য খামার, ওই জায়গায় একটা টেলিফোন ছিল। আমার কাকা ওইখানে ফোন করতো, ফোন করে কথা বলতো। আমার বাবাও নাকি মাঝে মধ্যে কথাবার্তা বলতো, আমি কখনো যাই নাই, পরে যাইতাম আর কি। তা আমার বাবা তখন দেশে আসবে খুশি, আমি সবাইকে বলে বেড়াচ্ছি আমার বাবা আসবে, বাবা কীরকম দেখতে, বাবাকে তো কখনো দেখি নাই, বাবা আসবে। আমি তখন ফার্স্ট টাইমে তখন ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম, ফার্স্ট টাইমে বাবা আসে, ঠিক আছে। বাবাকে নিয়ে আসার জন্য আমি আমার বোন, আমার মা, তারপরে আমার কাকাতো ভাই বিধান, আমরা ঢাকায় আসি বাবাকে নিয়ে যাব। তখন আমার বাবা বের হওয়ার পর আমাকে দেখে আমার বাবা সেই কান্না। তা আমি কান্না করতেছি, বাবাকে, এটা আমার বাবা, এতদিন পরে বাবাকে দেখলাম, হিসেব করলে কত বছর হয়ে গেল। মানুষ বাবার কোল পায়, আমি তো বাবার কোল পাই নাই। সারা গাড়িতে বাবার পাশে বসছিলাম, কলি বসতেছি, শয়তানি করতেছি, তারপরে বাবার সাথে দুষ্টামি করতেছি।
বাবা বাড়িতে গেলো, বাবার সাথে সাথে সবসময় ইয়ে করতেছি। তখন আমার বাবাকে মাঝে মধ্যে বলতাম, বাবা আমাকে বলতো তো মা মারে কিনা, হ্যাঁ বলি বাবা আমাকে অনেক মারে, অনেক কেয়ার করতো, দিদিকে পড়াশোনা বন্ধ করেছে, বাবার কাছে বিচার দিতাম। আমার বাবা এতটাই ছিল যে মানে আমাকে এতটা কেয়ার করতো, মানে আমাকে এত আদর করতো, মানে আমি যাহা চাইছি তখন থেকে, হ্যাঁ বাবার ফার্স্ট টাইম দেখার পরে বাবার কাছে যাহা চাইছি আমি তাই পাইছি, নাই পাই না এমন কিছু নাই। সাধ্যে আছে কি নাই সেটা বাবা কখনো দেখে চিন্তা করেনি। হ্যাঁ আমার বাবার কথা হচ্ছে আমার একটাই তো ছেলে। আমার মা আমার বাবাকে আবার বকা দিত, মাঝে মধ্যে থ্রেট দিত যে তুমি ছেলেকে নষ্ট করে ফেলতেছ, টাকা পয়সা মন চালে দিতেছ, ঠিক আছে ছেলে যেটা সেটাই দিচ্ছ, দোকানে নিয়ে যাচ্ছ, এগুলো ঠিক হচ্ছে না, এই বয়সে পোলা পানি দোকানে উঠা ঠিক না, টাকা দেওয়া ঠিক না, তুমি দেওয়া দিচ্ছ, আমার তো একটাই ছেলে, আমার একটা ছেলে মরে গেছে, ঠিক তুমি আমাকে এরকম বলিও না, ঠিক আছে। আমার বাবা এসে আমার ছোট বোনের বিয়ে দেয়, প্রিয়াঙ্কা। আমার ছোটদির জন্য একটা সম্বন্ধ আছে সোনাগাজী থেকে, ছেলে ডাক্তারি ফার্মেসিতে থাকে। আমার বাবা ছিল 3 মাসের মতো ছিল, চলে যায়। বাবা যাওয়ার সময় অনেক কান্না করছি, অনেক কিছু করছি, বাবার জন্য এত কষ্ট লাগতেছে, বাবা আমাদেরকে ছেড়ে যেতে অনেক কষ্ট লাগতেছে। ও বাবাকে জিজ্ঞেস করতাম যে বাবা তুমি তো কখনো ফোন করতাম না, তোমাকে দেখি না, তুমি যোগাযোগ কীভাবে করবা? বলতেছে আমি ওই যে ওদের থেকে নাম্বার নিয়ে আসছি, ওদের কাছে তখন যোগাযোগ করব। হ্যাঁ আর ওই যে আমাদের সরকার বাড়ির ওই যে নারায়ণ কাকার নাম্বার, তোর কাকা নারায়ণ কাকার নাম্বার নিছি, তখন মোবাইল কিন্তু আসছে, আমাদের ছিল না, আসছে, ওই কাকার নাম্বার নিছি, মাঝে মধ্যে ওইখানে ফোন করবো, ওইখান থেকে ফোন কথাবার্তা বলিস, আর টাকা পয়সা আমি তোর বিধানদার নামে পাঠাবো, বিধানদার থেকে তোর মায় নিয়ে নিবে, তোর জন্য খরচ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপরে বাবা চলে গেল, বাবা চলে যাওয়ার পরে আমি ক্লাস 6-7 পড়াশোনা করতেছি। যখন হাই স্কুলে উঠি তখন আমার পড়াশোনার প্রতি একটু কেন জানি না আগ্রহ কমে যায়। তখন শয়তানি বান্ডামি দুষ্টামি শুরু হয়ে যায়। আমি একা একা থাকতে অভ্যস্ত, এরকম এই কারণে আমার মা আমার বড় বোন, মেজো বোন আর আমার ছোটো বোনে তখন বিশেষ করে যোগাযোগ নিচ্ছে। তা আমার বাবা তো তখন দেশে নাই, আমার মায়ের দায়িত্ব তখন বাবার দায়িত্ব হয়, কারণ আমার বোনদের তথ্য তালাশ নিতে হয়, মেয়েদের যোগাযোগ নিতে হয়, তা আমাকে একা একা রেখে যাইতো, ঠিক আছে? তখন থেকে আমি একা একা থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তো মা আমাকে বলতো যে কারো থেকে খাওয়ার দরকার নাই, হ্যাঁ তুমি রান্না করে তুমি যদি পারো রান্না করে খাও, ঠিক আছে? তা আমি তখন বুঝতাম, এই কারণে বুঝতাম, দেখতাম আমার কাকা দেশে ছিল না, কিন্তু আমার কাকিটা ভালো না, মেজো কাকিটাও ভালো না, ছোটো কাকিটাও ভালো না, ঠিক আছে? মানে আমাদেরকে একবেলা খাওয়াইছে, 3 বেলা খোটা দিত। আচ্ছা এরকম আমার মাকে হয়তো এরকম বলতো, মানে আপনি চলে যান, আপনার ছেলেকে খাওয়ায়। হ্যাঁ ওকে। তো ফার্স্ট টাইম থেকে যখন একবার আপনার বাবা যখন আসতো তখন আপনার মা এই কমপ্লেনগুলো বলতো না যে তুমি যে টাকাটা পাঠাও এরকম সমস্যা হয়, এই প্রবলেমগুলো হয়, এভাবে করে, এই সমস্যাগুলো বলতো না, বা আপনাদেরকে জিজ্ঞেস করতো না আপনার বাবা? আমি বলছিলাম, আমার মা কখনো বলছে কিনা জানি না, আমি বলছিলাম। বলার পরে বাবা কি বলে? বাবাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোর মায়ের সাথে যোগাযোগ করব, আর ওরা কেন দেয়, আমি তো টাকা দেই, আমার ছেলে মেয়ে কেন কষ্ট করবো, আমি তো টাকা না দিলে একটা কথা। আমার বাবা জানতো বিষয়টা? হ্যাঁ, ওদের থেকে তো ওরা দিচ্ছে না, আমার থেকে, আমার টাকা থেকে ওরা কিনে দিচ্ছে, ঠিক আছে আমি জিজ্ঞেস করবো না। একদিন আমার মা আমাকে থ্রেটও দিছিল, আমি বাবাকে মানে বিচার দিয়েছিলাম যে বাবা আজকে অনেক দিন পরে বাজার অনেক দেখলাম, কিন্তু এদের কখনো দেখি নাই, ওরা আমাদেরকে দিত না, দেখো ওদের আজকে কত বাজার, আজকে তুমি ওদের জন্য বাজার নিয়ে আসছো। জি। তারপরে আমি তখন আমার ওই যে বললাম আমার মাকে অনেক তাহানা মারতো, তো আমি ওই ভয়ে, মা বলতো খাওয়ার দরকার নাই, তা আমিও দেখতাম যে না আমার মাকে কেউ বকা দিবে না, আমার মাকে কেন বকা দিবে কেউ, বা আমার মাকে কেউ কিছু বললো তখন আমার খুব কষ্ট লাগে, তাই আমি খাবো না। ওরা একবেলা খাওয়াবে, 3 বেলা খোটা দিবে, তার দরকার নেই, আমি নিজে রান্না করে খাবো। তখন আমার মায়ের সাথে বসে থাকতাম, তখন দেখতাম রান্না করে কীভাবে, তখন আমি বেশি কিছু করতে পারতাম না, হয়তো ডিম সিদ্ধ, হয়তো বা ডাল রান্না করে এতটুকুই, এই বেশি কিছু করতে পারতাম না। আচ্ছা। মা চলে গেলে আমি রান্না করে খাইতাম, একা একা ঘুমাইতাম। তো একা একা যখন ঘুমাইতাম খুব ভয় করতো, এই কারণে ভয় করতো, একা মানুষ, ছোট মানুষ, ভয় করার কথাই, সবাই সবাই ঘরে ঘুমায়। তা আমাদের বাড়িতে যারা পাশে, আমাদের জ্ঞাতি না, ওরা আত্মীয় না, মানে আমাদের বাড়ির প্রতিবেশী উত্তম কাকা যারা ছিল, মানে মাস্টার দাদা যারা ছিল, ওরা আমাকে ডাকতো, সবসময় ডাকতো, মানে খুব আদর করতো ওরা, যে ওর মা নাই, ওকে ডাকো, ও ভাত খাইছে কিনা, রান্না করছে কিনা, ওরা খোঁজ খবর নিত। কিন্তু আমার কাকা কাকিরা খোঁজ দিত না, আচ্ছা, জিজ্ঞাসা করতো না যে রাঁধছোস কিনা, খাইছোস কিনা, বা একা একা থাকতে পারবে কিনা। মাঝে মধ্যে ওদের ঘরে খাইতাম, ওদের ওইখানে খাইতাম। ওরা অনেক অত্যন্ত ভালো, আমি শুধু বলবো না ভালো না, শুধু অত্যন্ত ভালো। এখন আমি মনে করি ওরা অনেক ভালো। আচ্ছা। তারপরে ওদের এখানে খাইতাম, তারপরে আবার মাঝে মধ্যে ওদের এখানে ঘুমাইতাম,
ওরা বলতো যে থাইকা যায়, একা একা ঘরে ঘুমাইস না। এদিক দিয়ে আমাকে মারার জন্য আমার মেজো কাকায় আমার মেজো কাকা ছেলে বিধান আমার জন্য লোক ধরাইছে। আচ্ছা, আমাকে মারার একমাত্র কারণ হচ্ছে আমাদের সম্পত্তিগুলো আমার বাবার আন্ডারে ছিল। আবার আমার বাবার সম্পত্তি ক্রয় করছে, আমার মেজো কাকা যে সম্পত্তিগুলো ছিল ওনার থেকেও আবার আমার বাবা কিনে নিছে। আমাদের সম্পত্তি ছিল ভালোই। জি। তা আমাদের এই সম্পত্তির মালিক হচ্ছে ধরতে গেলে আমি, কেন আমি তো বাবার একটাই সন্তান। তা আমাকে মারতে পারলে, আমার মাকে থাড়া দিতে পারলে তো সম্পত্তির মালিক ওরাই হয়, আমার কাকাতো ভাই যারা। এই দিক দিয়ে আমার যখন ওদের ঘরে ঘুমাইতাম, আমাদের ঘরে হিং দিছিল, গ্রামের ভাষায় বলে হিং। ওই যে ধার ছিল তো, ধারের গর্ত করে ঢুকছিল। চোর যদি ঘর চুরি করার জন্য ঢুকে তাহলে অবশ্যই চুরি করে চলে যাবে। তো সে চুরি করে নাই, মানে শীত কাটা যেটাকে বলে। হ্যাঁ, চুরি করে নাই। আমাদের আলমারি টালমারি ভাঙছে, আমাদের ডয়ের ছেলেগুলো ভাঙছে, ভাঙিয়া কাগজপত্র উলট পুলট করছে। মানে ওরা যতটুকু, মানে তখন আমাদের ধারণা ছিল এরকম যে আমাদের ফাইল, মানে আমাদের দলিলগুলা খোঁজ করছিল। তখন আমাকে তো পাই না, আমি তো ওদের ঘরে ছিলাম। সকালবেলা উঠে দেখি আমার দরজা খোলা। তখন চিৎকার দিয়ে উঠলাম যে কি আমাদের ঘরে দরজা খোলা কেন, আমি তালা মারে গেছি। তখন দেখতেছি যে খন্তা ছিল একটা, ছুরি ছিল একটা, লাঠি চোটা ছিল এরকম। তখন আমার মাকে ফোন দেওয়া হয়। আমি দোকানে যাই, দোকানে গিয়ে আমার দোকান থেকে আমার দাদার নাম্বারে ফোন দেই। দাদাকে ফোন দিই যে দাদা, মা তো আপনাদের বাড়িতে গেছে, মা সাথে যোগাযোগ, মাকে ইমার্জেন্সি আমাদের বাড়িতে পাঠান, বাড়িতে চুরি হয়েছে, ঘর চুরি হয়েছে। মাকে আর কিছু বেশি বলি নাই। তো মাকে খবর দিয়ে আনছে, মা ওই দিন বিকেলে চলে আসে। আচ্ছা, ওই দিন বিকেলে চলে আসে। মাকে বৃত্তান্ত বললাম, মা এরকম এরকম, তুমি আর কখনো আমাকে একা রেখে চলে যাইও না। আমি ওদের ভাগ্যিস ওদের ঘরে ছিলাম। এরকম চোরও যদি চুরি, সবাই এরকম, সবাই আমাদের আশেপাশে যারা শুনছে সবাই আসছে, এসে সবাই বলতেছে যে চুরি করার লোককে যদি চোর যদি ঢুকে থাকে তাহলে তো চুরি করে চলে যাইতো। ঠিক আছে, ও এখানে অন্য কোনো কাহিনী আছে। তখন আমি মাকে বলতাম যে মা, এখানে কোনো রহস্য আছে। এদিক দিয়ে ওরা আমাদের সাথে ঝামেলা করতেছে। আমার বাবা যখন দেশে আসে তখন কিন্তু আমার বড় ভাই, মানে আমার আপন না, কাকাতো ভাই বিধান, আমার বাবার সাথে জায়গা সম্পত্তি নিয়ে একটু ভাগ বন্টন নিয়ে একটু সামনে তক্রাতে হয়েছিল সম্পত্তি ভাগটা করার জন্য। এই সেই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। বলছে তোর বাপ দেশে আসো, তোর বাবার সাথে এমন হবে, তুই এখন সম্পত্তির মালিক না। তখন আমি মাকে বলতাম, মা এই কোনো কাহিনী হবে না, হলে এখানে কোনো কিছুই না। তখন আমার ভাই আমাকে সবসময় থ্রেট দিত, সবসময় আমাকে বলতো তোকে মারা ব্যাপার না, তোকে পিঁপড়ার মতো টিভি মেরে ফেলা যায়। এই ভাই বলতে কোন ভাই এটা? কাকাতো ভাই। কাকাতো ভাই, হ্যাঁ। তো মা খুব ভয় পাইতো আমাকে নিয়ে। তো তখন মা আমাকে ঘরে তালা মেরে সাথে সাথে মা যেখানে যেত আমাকে নিয়ে যেত। ঠিক আছে, তারপরে আমি দিক দিয়ে পড়াশোনা আমরা করতেছি। পড়াশোনা তখন আমার এতটা মন ভেঙে গেছে এরকম যে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, মার সাথেও ঘুরে বেড়াতে হচ্ছে। এদিক দিয়ে আমি বলতে গেলে একটু লাজুক টাইপের ছিলাম, যে আমি এতটা মেয়ে ছেলেদের সাথে এতটা মিশতাম না, কারোর সাথে করতাম না। আমার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু ছেলে ফ্রেন্ড ছিল। ছেলে ফ্রেন্ডের সাথে অনেক আড্ডা দিতাম, ক্রিকেট খেলতাম। ওই ছেলেদের সাথে আমি সবসময় চুটি আড্ডা দিতাম। আমার আড্ডা খুব ভালো লাগতো, মানে যখন যেখানে বলতো চলে যেতাম, মানে আড্ডা দিতে খুব ভালো লাগতো। কিন্তু মেয়েদের প্রতি আমার এতটা ছিল না, ইন্টারেস্ট ছিল না, মানে আমি একটু লাজুক টাইপের ছিলাম। যখন প্রাইভেট পড়তাম তখন আমি দেখা যায় মেয়েরা কথা একটা জিজ্ঞেস করলাম, আমি বলতাম না, লাজুক টাইপের ছিলাম। 2009 সালে যখন ক্লাস 9-এ পড়ি, একটা মেয়ে আমার জুনিয়র, সে আমাদের স্কুলের একটা আমার সিনিয়র বড় ভাই আদিত্য, ওর ছোটো বোন আমার জুনিয়র ছিল। তখন ও ক্লাস 7-এ পড়ে না 8-এ পড়ে এরকম। তখন 9-এ? তখন আমি ক্লাস 9-এ। তখন আমাকে পছন্দ করতো আমার সাথে একই সাথে সায়েন্সের কাছে প্রাইভেট পড়তো, তো আমি পছন্দ করতো। তা আমাকে পছন্দ করতো, কিন্তু আমি জানতাম না। ঠিক আছে, আমি জানতাম না। আমার ওই যে আমার পাশে যারা ছিল, নোমান, অনিক যারা ছিল, ওরাই কিন্তু জানতো, দুষ্টামি করতো। ওরা আমাকে বলতো যে এরকম। এর মধ্যে আমার বাবা আরেক সফরে চলে আসে, দেশে চলে আসে আমার। এবার আমার বাবা এবার দেশে এই সফরে দেশে আসছে। সময়টা ছিল মে মাস ছিল। আমার বাবা আসছে, আসার সময় সাথে আমার আমার ছোটো বোন যে প্রিয়াঙ্কা, ওকে যেখানে বিয়ে দেওয়া হয়েছে, ওনার দেবর ছিল। ওই দেবর উনি সহ একসাথে আসছে আমার বাবা এই সফরে। ঠিক আছে, আমার তালতো ভাই, জুন মাসের 2 তারিখে আমার তালতোর বিয়ে। আচ্ছা, তা আমার বাবা সহ আমরা বিয়েতে যাব। ঠিক আছে, আমার ওই যে বললাম, এই দিক দিয়ে বললাম না, আমার স্কুলে যে মেয়েটা পছন্দ করতো, কিন্তু আমি কিন্তু এগুলো জানতাম বিষয়টা, কিন্তু কখনো কি এতটা গুরুত্ব দেই না, বা আমার রিলেশনের প্রতি ভালোবাসার প্রতি কিন্তু এতটা ছিল না, এতটা ইন্টারেস্ট ছিল না যে এরকম।
তারপরে আমি যখন আমার তালতো ভাই 2 তারিখে বিয়ে হয়, আমার বাবা মা ভাই আমার বোনরা আমরা অনেকেই ওই বিয়েতে অ্যাটেন্ড করি। আমরা বিয়ের আগে চলে যাই, হলুদ টুলুদ করলাম, আমরা অনেক আনন্দ মজাই করছি এখানে। আবার তালতো ভাইয়ের সাথে মজা করতেছি, আপনার শালি আছে কি না। তো আমার তালতো ভাই যেখানে বিয়ে করছে ওরা ছিল 4 বোন, ঠিক আছে। উনি আবার বিয়ে করতেছে দ্বিতীয় জন। তো 2 তারিখে ওনার বিয়েতে আমি আমার তালতো ভাইয়ের সাথে সব সময় ছিলাম, ফার্স্ট টু লাস্ট। এদিক দিয়ে আমার তালতো ভাইয়ের মোবাইল কিন্তু আমার হাতে। তখন কি আপনার বাবা আপনার দেশে? হ্যাঁ, আমার বাবা এখন তখন ছিল দেশে। আচ্ছা। তালতো ভাইয়ের মোবাইলটা আমার কাছে ছিল, যত ফোন আসতো আমি রিসিভ করতাম। তালতো ভাই দরকার হলে তালতো ভাইকে দিতাম, কারণ তালতো ভাই তখন মোবাইলে কথা বলতে পারবো না, দেখা যায় বিয়ের আসরে বৈশা গেছে, কথা তো বলা সম্ভব না। তখন আবার আমার দিদির বড় জালের ভাইও আমার সাথে ছিল। আমরা দুজনেই শিবু দাদা সহ দুজনের সাথে ছিলাম। তো তখন তালতো ভাই এর মোবাইলে একটা নাম্বার থেকে কল আসতেছে বারবার। তো বলতেছি, দাদা এটা কার নাম্বার থেকে বারবার কল আসতেছে? এটা আমার শালি। হ্যাঁ, আমার শালি বারবার কল দেয়। তা আমি কি গোটা রিসিভ করে বলতে, আপনি কি, আপনি ফোন দুলাকে দেন। তাই বলতেন ফোন দুলাভাইকে দেওয়া তো যাবে না, যেহেতু উনি কথা বলতে পারবে না। আপনি আমাকে যা বলার বলেন, ঠিক আছে। তো উনি আপনাকে কি বলবো, ঠিক আছে, আপনি কি হন? তখন আমি পরিচয় দিলাম যে আমি ওনার সম্পর্কে তালতো ভাই লাগি। তখন আমি কি করছি, ওই নাম্বারটা নিয়ে নেই। ওই নাম্বারটা নিয়ে কি করছি, আমি আমার নাম্বার থেকে মিস কল দেই। মিস কল দেওয়ার পরে আমাকে ব্র্যাক করছে আবার, কে আপনি? আমি বলছি যে আমি যার সাথে একটু আপনার দুলাভাই নাম্বারে কথা বলছেন আমি সেই। বলছে আপনার নামটা কি? তখন আমি বলছি আমার নাম সুদেব। বুঝি নাই, বলছে আমার নাম সুদেব, যদি না বুঝে থাকেন তাহলে আমার নামটা আবির, ঠিক আছে, আবির নামে চিনে রাখেন। ও আচ্ছা, সেই মেয়েটাই তো না অন্য একটা মেয়ে? এটা আমার দাদা যে শালি। আচ্ছা, এটা অন্য একটা মেয়ে? অন্য একটা মেয়ে। ওকে, ওনার নাম কি ছিল? ওর নামটা ছিল প্রয়োজন, কারণ ওনার মতো ভুল সমাজে অনেকেই করেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে সুদেবের কাছে আবারও ফিরছি। সুদেব, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো? তখন এরপরে আমরা কথাবার্তা হচ্ছিল মেয়েটার সঙ্গে বাকি। তখন ওই যে এক পর্যায়ে কথা হইলো, কথা হওয়ার কেটে দিলাম। কেটে দিয়ে এদিক দিয়ে বউকে নিয়ে বের করে নিয়ে আসবে, কুঞ্জবনে নিয়ে আসবে, ঠিক আছে। তখন আমার হাতে ছিল পার্টি স্প্রে। তখন আমি পার্টি স্প্রে মারবো। তখন আমি যখন কুঞ্জবনে পার্টি স্প্রে মারতেছি, তখন আবার ফোন আসে। বলতেছে যে আপনি যেহেতু আমার দুলা ভাইয়ের তালতো ভাই লাগেন, তাহলে তো আপনি আমার তালতো ভাই লাগেন, ঠিক আছে। তালতো ভাই, আপনি কি একটু আমাদের বাড়ির গেটের সামনে আসতে পারবেন? তা আমি বলছি, তা আমি তো এখন ব্যস্ত আছি, আমি তো পার্টি স্প্রে মারতেছি, আমি একটু পরে আসি। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে, আপনার জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে। আমি পার্টি স্প্রেগুলা মেরেই আমি চলে গেলাম। চলে গিয়ে ওনার সাথে রাস্তায় গেটের সামনে দেখা করলাম। আমি দেখা করেই বলছি যে হ্যাঁ আমি আবির, সুদেব বলছি, আপনি হ্যাঁ আমি। তাই আপনি বাড়ি কোথায়, কি করেন? তখন ক্লাস 8-এ পড়ে, আর আমি তখন ক্লাস 9-এ পড়ি। ওকে, তখন পরিচয় হলাম আমাদের মধ্যে। তার পাশে ছিল তার একটা দুঃসম্পর্ক একটা দাদা লাগে, ওই দাদাটা ছিল পাশে, ঠিক আছে। ওনার সাথে পরিচয় হইলাম, কথাবার্তা বললাম। তো আমরা ওই পর্যায়ে ওখানে থেকে যাই। আমরা কালকে সকালে, মানে আগামীকাল সকালে বউ নিয়ে ওইখান থেকে চলে যাব। আমাদের তো সিস্টেম হচ্ছে যে বিয়ের দিন রাতে ওইখানে থাকে। তখন আমরা বউ নিয়ে পরের দিন আসবো। তো এই দিক দিয়ে আমি আর শুভ তালতো আর সাথে কথাবার্তা বলতেছি যে জল টল খাওয়ান, অনেক মজা করতেছি, দুষ্টামি করতেছি। মানে তখন কেন জানি একটু ফ্রি হয়ে গেলাম। আচ্ছা। তো আবার ওকে বলতেছে আমরা তো ঘুমাবো, আমাদের ঘুমানোর ব্যবস্থা কোথায়? বলতেছে যে আপনাদের বরযাত্রীদের জন্য 2টা খাটেই খালি, ঠিক আছে, আপনারা এই 2টাতে খাটে আপনারা চাইলে আপনারা ঘুমাইতে পারেন। তো বললাম যে আপনাদের এখানে তো চোরের এলাকা, আমরা যতটুকু শুনছি চোর তোর অনেক বেশি। আমাদের তখন আমার কাছে মোবাইল ছিল, আমার বাবা আসার সময় মোবাইল নিয়ে আসে। আমার মোবাইলটা আর মানি ব্যাগটা যদি আপনার কাছে খুব যত্ন করে রাখতেন তাহলে খুব ভালো হতো। আপনি এত ভয় পান, আচ্ছা ঠিক আছে, আপনি মোবাইল দেন, মানি ব্যাগ দেন। তো মোবাইল মানি ব্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে সকালবেলা আমরা সবাই ভোরবেলা উঠে গেছি। উঠে আমি টিউবওয়েলের সামনে গিয়ে মুখ টেস্ট হয়ে আসলি। আসার পর সময় আমাকে কী করছে, ওর হাতেই মোবাইল আর মানি ব্যাগ, বলছে আপনি মোবাইল মানি ব্যাগ বুঝে নিন, দেখেন সব কিছু ঠিক আছে কিনা। তাই আমি বলছি যে ঠিক অবশ্যই থাকবে, কেন থাকবে না, এখানে তো আর সমস্যা নাই। তখন আমি আমার মোবাইল মানি ব্যাগ নিলাম। নেওয়ার পরে আমি বলতেছি কি আপনিও কি আমাদের সাথে যাবেন? হ্যাঁ বলতেছে, তো আমার দিদি যাওয়ার জন্য, আমার বাবুও বলতেছে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যারা তো ভালো হয়, অনেক মজা হবে। তখন আমরা ওইখান থেকে বিয়ের এই যে বর যাত্রীকে আমরা কনেকে আমরা নিয়ে হাইসে উঠলাম। তো এই সামনের সিটে ছিল আমার তালতো ভাইয়ের বউ, মাঝখানে আরও মহিলা ছিল, পুরুষ ছিল, দাদাটা ছিল, আর সবচেয়ে পিছিয়ে ছিলাম আমি, আমার শুভ তালতো আর ভিডিও ম্যানটা। ওকে, মাঝখানে ছিল আমার বরাবর ছিল। তো মাথায় যখন আমি ক্লিপ
গেটটা খুলে দিচ্ছি, দুষ্টামি করতেছি, তারপরে চিমটি দিচ্ছি, ঠিক আছে। তখন খুব ও তাকায় তাকায় রেন, তো ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না। তো একটা পেট্রোল পাম্পে আসে, পেট্রোল পাম্পে আসার পরে আমার তালতো ভাইটা কী করছে, সবার জন্য চিপস নিছে। চিপস নেওয়ার পরে সবাইকে একটা একটা দিছে, আমাকে একটা দিছে। তা আমি খুলি নাই, আমরা এখনও খাই নাই। তো কী করছে, চিপস প্যাকেট খুলে আমাকে বলছে খান। আমি বলছি আমাকেও একটা দিছে, নেন না আপনি আমার থেকে একটা। তো ওর কাছ থেকে একটা নিলাম, তখন আমি আমারটা খুলে নিলাম, খুলে নিয়ে আমার থেকে আমি ওকে দিলাম। এক পর্যায়ে আমরা আমার ওদের বাড়িতে বড়দের বাড়িতে চলে আসি। ওদের বাড়িতে চলে আসার পরে আমি এসেই আমার ড্রেস আপ চেঞ্জ করে আমি চেয়ারে বসলাম। চেয়ারে বসে আসছে, এসে আমার পাশে বলতে চেয়ারে বলছে আমি বসবো। আমি হ্যাঁ বসেন, অবশ্যই, কেন বসবেন না। কয় আপনি তো এই এলাকায় যেহেতু অনেকবার আসছেন, যেহেতু আপনার বোন বিয়ে দিয়েছেন, হ্যাঁ, তো আমাকে একটু যদি ঘুরে দেখাইতেন তাহলে আমি হয়তো খুব ভালো লাগতো আমার কাছে। তখন আমি কি করছি, ওকে নিয়ে বের হয়েছি। ওই আমার দিদিদের এলাকার মন্দির ছিল, মন্দিরগুলা, তারপরে ওদের রাস্তাঘাটগুলা দেখাচ্ছে ঘুরে ঘুরে। হ্যাঁ, ওদের মন্দিরটা অনেক সুন্দর ছিল, অনেক বড় মন্দির। তো ওই মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছে কোনটা কোন মন্দির কার, তারপরে কথাবার্তা বলতেছি। এদিক দিয়ে আমার বাবা মা অনেক, আমার বাবা যদিও এতটা ইয়া করে না, আমার মা বেশি ইয়া করতেছে যে একটা ছেলে কত খারাপ, দেখো মেয়েটার সাথে ওইদিকে চলে গেছে, মানুষ এই এলাকার মানুষ কী বলবে। ঠিক আছে, মেয়েটাও কি কমন সেন্স বলতে কিছু নাই যে মেয়েটা তার বোন বিয়ে দিয়েছে, মাত্র আসছে এলাকায়, হুট করে ওর সাথে চলে গেল। এই নানা জনের নানা কথা বলতেছে। তো পরবর্তীতে ওকে নিয়ে রাস্তায় বের হলাম, মন্দিরে গেলাম। তখন এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করলো যে একটা কথা বলি, আপনি মাইন্ড করবেন না। তা বলছে না, কেন মাইন্ড করে, বলতেই পারেন, সমস্যা নাই। তখন আমাকে বলতেছে যে আপনি কাউকে পছন্দ করেন। আমি বলছি যে সত্যি কথা বলতে কাউকে পছন্দ কখনো করি নাই, তবে কেন জানি না কেউ একজনকে পছন্দ করতে ইচ্ছে করতেছে। ওতে কে এখন, না সেটা সময় হলে না হয় বলা যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে ও আমাকে একটা মেয়ে পছন্দ করে, আমার স্কুলেরই আমার জুনিয়র বেচের একটা মেয়ে, আমাকে পছন্দ করে। আপনি কি এক্সপেক্ট করেন নাই? আমি না, কখনোই না, কারণ আমার পছন্দ করে এটা তো আমি বুঝি না, ঠিক আছে। তো আমি এই দূর না, কিন্তু এখন কেন জানি না মানে কারোর সাথে রিলেশন করার জন্য, কাউকে ভালোবাসার জন্য মানে খুব একটা মানে মনের মধ্যে একটা আবেগ জমকছে আমার। হ্যাঁ, আচ্ছা তাই, হ্যাঁ। তা আপনি কয় হ্যাঁ, সত্যি কথা বলতে আমাকে অনেক ছেলেই প্রপোজ করছে, আমি কখনো কারো প্রপোজে আমি সাড়া দেই নাই। তবে কেন জানি না একটা ছেলের জন্য আমার খুব একটা ভালোবাসা জন্মাচ্ছে। তাই হচ্ছে তাই? তো বলছে হ্যাঁ অবশ্যই তাই। তো এদিক দিয়ে ওর সাথে এগুলো কথাবার্তা বলার মধ্যে দিয়ে, তখন ক্লাস 9-এ? তখন আমি ক্লাস 9-এ। আচ্ছা। তখন আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে আসি বলতে একটা লোক, উনি আমার ওই এলাকারই লোক, আমি চিনি। আমার বলতে যে পুত্রা বাসায় চলে যাও, না হলে সমস্যা, এলাকার মানুষজন ভালো না, কে কোথায় দেখলে কে কি বলবে না বলবে, খারাপ বলবে, চলে যাও। তা আমরা দুজন আবার চলে আসি। বাড়িতে চলে আসার পরে আমার মা আমাকে ডেকে নিয়ে একটা সাইডে নিয়ে আমাকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দিয়ে বলতেছে যে তুই কি মান সম্মান কি আমার শেষ করে দিছস? হ্যাঁ, তুই কি জানোস একটা এলাকায় আসছস, তোর বোন বিয়ে দিছস, তুই শালির সাথে এইভাবে রাস্তায় বেরিয়ে কথাবার্তা বলে, এটা ঠিক হচ্ছে তোর? মানুষজন কি বলতেছে? তখন আমি বলতেছি মা, আমরা তো খারাপ কিছু করতেছি না, আমরা তো জাস্ট হাঁটতে কথা বললাম, আর ও এলাকাটা চিনি না, ওই এলাকাটা ঘুরে দেখাইলাম, ঠিক আছে। যাই হোক, তারপরে মা আমাকে বকা টাকা দিল, আমি বললাম। তখন আমার মা আবার ওকে বলতেছে গিয়ে যে জিয়ারি বাবারে শোনো, একটা কথা হচ্ছে, আমার ছেলেও ছোট, তুমিও ছোট, হ্যাঁ, তোমরা এভাবে গেছো যে মানুষজন নানা ধরনের অনেক কথাবার্তা বলছে, ঠিক হচ্ছে না। আর আমার ছেলে কি তোমাকে আমার ছেলের ফোন নাম্বার দিছে? তো ও বলতেছে না মাসিমা, আমাকে ওর ফোন নাম্বার দেয় নাই, আমিও নিই নাই। দেখো আমার ছেলে যদি তোমাকে ফোন নাম্বার দেয়, তুমি নিও না, ঠিক আছে, দরকার নাই নেওয়া, ঠিক আছে, আমার ছেলেও ছোট, তুমিও ছোট। তখন আমাকে ও ডেকে নিয়ে ওদের বারান্দার রুমে ছিল, আমাকে বলতেছে আপনার মা আমাকে এরকম কথাগুলো বলছে। তা আমি বলছি যে আসলে একটা কথা হচ্ছে, আমার মা আসলে একটু রাগে টাইপের, তো আর একটা কথা হচ্ছে আমার মা এগুলো পছন্দ করে না, আমি কোনো মেয়ের সাথে কথাবার্তা বলি বা আমার সাথে কোনো মেয়ে হাঁটু কথাবার্তা, আমার মা এগুলো চায় না, এগুলো মানুষ লোক আসলে খারাপ বলে, এই জন্য না ঠিক আছে, আপনি নাম্বারটা আমাকে যদি দিবেন, তাহলে আমি আমার নাম্বারটা আপনাকে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি দিব না। কিন্তু আমার মা যে ওকে নাম্বার দিতে বারণ করছে, তখন কিন্তু সেটা বলে নাই, ঠিক আছে। এদিক দিয়ে আমি কাগজের মধ্যে আমার নাম্বারটা লিখে রাখছি, সবকিছু সুযোগ করে ওকে নাম্বারটা দিয়ে দেই। আচ্ছা, ঠিক আছে। নাম্বারটা পাওয়ার পরে আমাকে বলতেছে যে এই নাম্বারটা নেওয়ার একমাত্র কারণ আপনার মা। হ্যাঁ, আমার মা কী করছে? বলতেছে আপনার মা আমাকে বারণ করছে, আপনি যদি আমাকে নাম্বার দেয় যাতে না নিতে। তো আমি বলছি তাই, এখন কি আপনি নেবেন না? আপনার মায়ের উপরে জিদ করে আমি আপনার থেকে নাম্বারটা নিলাম।
আমরা তো অন্যায় করছি না, খারাপ কিছু করছি না। মেয়েটা বলছে এই কথা। হ্যাঁ, তালতো ভাই তালতো বোন লাগি, নাম্বার নিলে সমস্যা কোথায়? ঠিক আছে, আমি আপনার নাম্বারটা আপনার মায়ের উপর রাগ করে নিছি, ঠিক আছে, দেখি আপনার মা কি করতে পারে। আমি বলছি দেখেন রাগ করার কিছু না এখানে, সমস্যা না, আমার মা তো আর জানবে না আমি নাম্বার দিছি, আর আমরা কথাবার্তা যদিও বলে থাকি তাহলে তো আমার মার সামনে কথা বলবো না, ঠিক আছে। এক পর্যায়ে ওদের বাড়ি থেকে আমরা চলে আসি। আসার পর থেকে ওইটা ছিল বিয়ের 2 তারিখ 3 তারিখ, বিয়ে গেছে 2 তারিখ 3 তারিখ আমার সাথে ওই নাম্বার দেওয়া, আর ওদের নাম্বারটা আমার কাছে ছিলই, কারণ ওই যে ওই বিয়েতে যখন গেছিলাম তখন আমার নাম্বার থেকে কথা বলা। তো 6 তারিখে আমাকে ও ফোন দেয়, ঠিক সন্ধ্যার টাইমে আমাকে ফোন দেওয়া হয়। তো অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমাকে বলতেছে যে আপনার দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন যাচ্ছে? হ্যাঁ পড়াশোনা ভালো চলতেছে। স্কুলে গেছেন? হ্যাঁ গেছি। তা আপনি স্কুলের গার্লফ্রেন্ডের কী খবর? আমি সে গার্লফ্রেন্ড কোথায় পাইবে, আমি তো এখন রিলেশনে জড়াই না, রিলেশন জড়াইলে তো গার্লফ্রেন্ড হইতো না, ও আমাকে পছন্দ করে। তা আপনি ওই মেয়েটা সারা দেন নাই? আমি চান আমি সারা দিব না। ও কেন দিবেন না? আমি কই না আমি সারা দিব না, আমি অন্য কারোর প্রেমে সারা দিব, ওর প্রেমে না, ঠিক আছে। সেটাকে আমি কই সেটা সময় হোক না, সময় হলে সব কিছু জানতে পারবেন। আমি কই আপনার ব্যাপারটা আমি কিন্তু এখন ক্লিয়ার করার নাই, আপনি কোনো একটা ছেলেকে আপনি পছন্দ করেন। তো বলতেছে যে আমি যদি বলি তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমি বলছি হ্যাঁ কেন বিশ্বাস করবো না, না বিশ্বাস করার কি আছে? হ্যাঁ বলবো, তবে একটা সত্য আছে। আমি বলার সাথে সাথেই আপনি ফোনটা কেটে দিবেন, ঠিক আছে। আমি বলছি যে কেন ফোন কাটবো কেন? না ফোনটা কেটে দিবেন, আমি কথা বলবো, আপনি সাথে সাথে ফোনটা কেটে দেবেন, এরপরে আমি আবার ফোন দিয়ে কথা বলবো। তোমার কাছে ওকে ফাইন। আমি বলতেছে যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ওকে বলে দেওয়ার সাথে সাথে আমি কাটছি না, তো আমি কাটছি না দেখে ওই কেটে দিছে, ঠিক আছে। আমি কাটছি না দেখে কেটে দিছে, কেটে দিয়ে কিছুক্ষণ পরে আবার ফোন দেয়, মেবি 10 মিনিট 15 মিনিট পরে আবার ফোন দেয়। আমাকে বলছে কি অবাক হলেন? আমি কেন? আমাকে খারাপ ভাবতেছেন? কেন খারাপ ভাববো? আমি তো সেটার অপেক্ষায় আছি। আপনার রিপ্লাই খুব ইনস্ট্যান্ট ছিল যে হ্যাঁ আপনিও তাকে পছন্দ করেন। হ্যাঁ আমি তো সেই কথাটা শোনার জন্য অপেক্ষায় আছি। আমি জানতাম আপনি কথাটা বলবেন, আপনি যদি না বলতেন আমি আসলে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে যে মানে আমি বলেই ফেলবো। এবারে আমাকে বলতেছে সো তুমিও কি সত্যি? আমি কি হ্যাঁ সত্যি। সত্যি তো? হ্যাঁ কি সত্যি। তো বলতেছে তাহলে এখন থেকে আর আপনি না, আমরা তুমি করে কথা বলবো, ঠিক আছে। কীরকম জানি একটা ফিল হলো, মানে আমার কাছে এতটা ভালো একটা ফিল হয়েছে যে মানে একটা মেয়ের সাথে কথা বলতে কত যা মানে তখন আমার কাছে ভালো লাগছিল, বলে বুঝতে পারে না। মানে তখন থেকে মানে ভালোবাসাটার একটা উৎপত্তি হয়ে গেল। এই তখন থেকে আমাদের মধ্যে রাতের পর রাত দিনের পর দিন লং টাইম কথা হতো। তখন কল রেটটা অনেক বেশি ছিল। তখন অনেক টাকা পয়সা তো কোথা থেকে পাবো? তখন মায়ের থেকে নিতাম, মা তো দিত না, মায়ের থেকে বলে নিতাম। মা খরচের জন্য দিলে দেখা যায় ওইখান থেকে কিছু টাকা মেরে দিতাম, আবার মায়ের থেকে চুরি করে নিতাম। আমার মা কোথায় কোথায় টাকা রাখতো তখন চুরি করে নিয়ে ফেলতাম টাকাটা, কারণ আমি কথা বলতে তো টাকা লাগবে আমার। বাবা কি তখন দেশে না দেশের বাইরে চলে গেছে? আমার বাবা তখন দেশে ছিল। তখন দেশেই ছিল? হ্যাঁ দেশে ছিল। তার মধ্যে দিয়ে আমার ওর সাথে আমি কথা বলতেছি, মানে কোথায় তখন আড়ালে কথা বলতাম। দেখা যায় আমাদের খালের পাড় ছিল, খালের পাড়ে চলে যেতাম, আমাদের সম্পর্কটা খুবই জড়াচ্ছে, ঠিক আছে। এদিক দিয়ে আমি স্কুলের যখন যাতায়াত করতেছি আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক, বিশেষ করে আমার একটা ফ্রেন্ড ছিল অনেক, আমার ফ্রেন্ডদেরকে আমি বলতাম যে এরকম বিয়েতে গেছি, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন তার সাথে আমার রিলেশন আমি জড়াই ফেলছি, আমি ওর সাথে রিলেশন করছি, আমি ওকে ভালোবাসি। তো বলতেছে আমার বন্ধুরা জিজ্ঞেস করতে কে এটা, ছবি টবি আছে কিনা? আমি আপাতত এখন তো ছবি টবি নাই, আর আমার মোবাইল তো ক্যামেরা মোবাইল না যে ছবি তুলে রাখবো, তবে ছবি দিয়ে যাবে। এদিক দিয়ে আমার একটা এই ফ্রেন্ড অনিক ছিল, অনিকের গার্লফ্রেন্ড ছিল শারমিন, ঠিক আছে। অনেক শারমিনকে বললো এরকম বলে দিস, ওই জন্য অপেক্ষা না করে সুদেব কিন্তু অন্য কারো প্রেমে পড়ে গেছে। পুরো স্কুলে বাজে বলছে সুদেব কারো প্রেমে পড়ছে। শারমিন ওকে, আমার ক্লাসমেট, অনিকের গার্লফ্রেন্ড, আমরা এক ক্লাসমেট। তখন সবাই আমাকে এই যে আমার ক্লাসরুমে, তারপরে আমার এই টিউশন রুমে সবাই আমাকে করতেছে আইসক্রিম খাওয়ার জন্য, এই নাস্তা করার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য, যে আমি প্রেমে পড়ছি, কাউকে কিছু দিচ্ছি না, খাওয়াচ্ছি না, ঠিক হচ্ছে না, ঠিক আছে। এদিক দিয়ে ওই যে নাম মেয়েটা, ও আমার জন্য মানে কেউ একটা স্কুলে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। একদিন আমাকে শারমিন বললো কি যে সুদেব একটা কাজ কর, কিন্তু তোকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, তুই ওর সাথে কথা বল,
ঠিক আছে, তা আমি বললাম যে তখন আমার কিন্তু আর মানে মনের ভিতরে কিন্তু আর ভয় করছে না মেয়েদের সাথে কথা বলা বা চলাফেরা করা, আমার কিন্তু তখন আর ভয় করছে না। ঠিক আছে, তখন আমি একদিন কি করছি, আমি ওই যে আমাদের ওয়াশরুমের সামনে দাঁড়া রয়েছি, ও আসবে, শারমিন ওকে নিয়ে আসবে। তখন আমি বললাম যে আসলে তো আমি যতটুকু শুনছি তুমি আমাকে পছন্দ করো, আর তোমার ভাই কিন্তু আমার সিনিয়র, ঠিক আছে, তোমার সাথে আমি রিলেশন করতে গেলে তোমার ভাই হয়তো তোমাকে মারধর করবে বা আমাকে হয়তো বকাঠকা দিবে, আমার দাদাকে কাছে যদি বিচার দেয় আমাকে মারধর করবে, ঠিক আছে, আর একদিন আমার মায়ের কাছে যদি বিচার দেয় এগুলো আমার মা যদি শোনে আমাকে বকা দিবে। আর তুমি তো ভালো করে জানো স্কুলের প্রত্যেকটা টিচার ম্যাডামরা আমাকে নাতি বলে রাখে, ওই যে দাদার দিক থেকে নাতি বলে ডাকে, আর আমি ভালো এখানে ভালোভাবে আছি, আমাকে সবাই ভালোভাবে চিনে। ওকে বোঝানোর পরে বলতেছে যে আমাকে অনেক কথা, তখন অনেক কথাবার্তাই বললো, ঠিক আছে, সমস্যা নাই, আপনি যদি অন্যকে আগে ভালোবেসে সুখে থাকতে পারেন থাকতে পারেন, তবে আমি আপনাকে ভালোবেসে যাব। এটা কি মানে মেয়েটা আগে বলেছিল আপনাকে যে কোনো কারণে সে আপনাকে লাভ করে বা এরকম কোনো কিছু, নাকি এই ধরনের ঘটনার পর ডিরেক্টলি বললো যে ভালোবেসে যাব? আমাকে আমার কথাগুলো বলার পরে, আচ্ছা ওকে ঠিক আছে, শারমিনকে যখন নিয়ে আসছে, ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি, আমি কিন্তু আপনার সরাসরি কখনো বলি নাই, ঠিক আছে, কিন্তু আপনি শুনছেন, ঠিক আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, তবে হ্যাঁ সত্যি আমি আপনাকে ভালোবাসি, ভালোবেসে যাও, আপনি অন্য কাউকে ভালোবেসে নিয়ে সুখে থাকেন, সমস্যা নাই, ঠিক আছে, তার জন্য আপনার জন্য পেয়ে থাকলো। এদিক দিয়ে আমি স্কুলে যাইতেছি, আসতেছি, বাড়িতে আসতেছি, কথাবার্তা চলতেছে, এক পর্যায়ে আমার ক্লাস 9 শেষ হয়ে গেল, ঠিক আছে, এদিক দিয়ে বাবা আবার বাইরে চলে গেল, তখন বাবার সাথে আমার আর সরাসরি যোগাযোগ হচ্ছে। তখনও কিন্তু আমার বাবা আমার ওই যে কাকাতো ভাইয়ের কাছে টাকা পয়সা পাঠায়, ঠিক আছে, ও টাকা পয়সা যদি 10 পাঠায় আমরা পাই 2000, যদি পাঠায় 5000 পায় 1000, ঠিক আছে, তারপরে কোনো কপিয়ত নাই, ঠিক আছে, কোনো কপিয়ত নাই, ঠিক আছে, টাকা পাচ্ছি। আমার বাবার অনেক টাকা পয়সা কিন্তু ওরা আত্মসাৎ করে ফেলছে, ঠিক আছে। এদিক দিয়ে আমার মেজো কাকা একবারে চলে আসছে, ঠিক আছে, আমার মেজো কাকা চলে আসছে, তারপরে বাবা চলে যায়, বাবার সাথে তখন যোগাযোগ হচ্ছে, বাবা তখন আমাকে খরচের জন্য মান্থলি 5000 টাকা দিত। 5000 টাকা আপনাকে এই ক্লাস 9 থাকা অবস্থায় থাকতে শুধু আমার হাত খরচের জন্য মান্থলি প্রতি মাসে আমার জন্য 5000 টাকা দিত। ওই টাকাটা আমি কারো কাছ থেকে নিয়ে আসতাম, যেমন আমাকে বলতো নারায়ণ কাকা থেকে নিয়ে আস, আমাকে বলতো তোর মাসা দাদা থেকে নেয়, বাবা আমার জন্য টাকাটা পাঠা দিত, ঠিক আছে, কখনো মাকে বলতো কখনো মাকে বলতো না, আচ্ছা ঠিক আছে, কারণ মা বকা দিবে, কারণ মাই আমাকে চায় না যে আমার বাবা আমাকে টাকা পয়সা দিয়ে আমি উশৃঙ্খল হয়ে যাই, ঠিক আছে, তো বাবার সাপোর্ট পাইতাম অনেক বেশি, বললাম না যখন যেটা চাইছি সেটাই পাইছি, ঠিক আছে, তখন পান দিয়ে আমার জন্য 5000 টাকা পাঠাইতো, বাবার টাকা পয়সা পেয়ে তো তখন আমি উন্মাদ হয়ে গেছি, টাকা পয়সা খরচ করতেছি, এইদিকে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতেছি, আড্ডা দিচ্ছি, জমি আড্ডা দিচ্ছি, আর যেদিন মা বাড়িতে থাকতো না তখন তো আরো খুশি, তখন আমি রাত দোকানে আড্ডা দিতাম, ঘোরাফেরা করতাম, ঠিক আছে। এদিক দিয়ে ক্লাস 9 শেষ হয়ে গেল, আমি যখন ক্লাস 10 উঠলাম, ঠিক আছে, পরীক্ষার সময় আসলো, এদিক দিয়ে ক্রমে সে এক ধাপ থেকে আরেক ধাপে উঠছে, পড়াশোনা করছে, আর আমি আমার ওই যে তালতো ভাইয়ের সাথে, ওনার নামটা ছিল মাধব, ওই তালতো ভাইয়ের সাথে আমি সবসময় যোগাযোগ করতাম, কবে যাইবেন আপনি, আপনার শ্বশুরবাড়িতে কবে যাইবেন, আমিও তো যাবো, মানে ওকে দেখার জন্য, হ্যাঁ ওকে দেখার জন্য, আর ওকে দেখার জন্য, আর ইতিমধ্যে আমি ওনাকে বলেও দিছি তা আপনার শালিকে কিন্তু আমি পছন্দ করি, আপনার শালি আমাকে পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে, তো উনি কিন্তু রাজি ছিল, উনি কিন্তু যথেষ্ট রাজি ছিল, ঠিক আছে, উনি বলতে ভালো কথা, আমার শালিকে বিয়ে করি, সমস্যা কোথায়, ঠিক আছে, আর সমস্যা কোথায়, আমরা নিজেরাই তো, আর ও তো দেখতোই যে আমি তো একভাবে এক ছেলে, আর ও শালি কিন্তু আমার কাছে বিয়ে দেয়, তা ভালো, উনি কিন্তু যথেষ্ট হেল্প করতো আমাকে, উনি নিজে থেকে মাঝে মাঝে আমাকে ফোন করে বলতো যে সুদেব আমি তো কালকে যাব বা পরশু, ওখানে প্রিমিয়ার হচ্ছে এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম সুদেব, তারপরে এই যে দাদার সাথে যাইতাম, যাইয়া ওর সাথে দেখা করতাম, আমাকে চিঠি দিত, তখন চিঠি দিত, ওর চিরকুটগুলো এখন আমার কাছে আছে, চিঠি দিত, আমিও লিখতাম, ওদের ওইখানে রুম থেকে নিয়ে অনেক কথাবার্তা বললাম, চলে আসতাম, বেড়াইতাম, ওর বাবা মা আমাকে চিনতো যে পুত্র হিসেবে, এরকম চিন্তা, ওই বাবা মায়ের সাথে আমার আবার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ঠিক আছে। আবার ওদের যখন পূজা পার্বণ হতো আমাকে নিমন্ত্রণ করতো, ঠিক আছে, নিমন্ত্রণ করলে আমি চলে যেতাম, আমাকে যথেষ্ট পরিমাণ ওরা আমাকে খুব করতো, জেলে পাগলের মতো হয়ে যেত, কি খাওয়াবো না খাওয়াবো এরকম। আমার পরীক্ষা চলে আসে, আমি পরীক্ষার জন্য অ্যাটেন্ড হই, ঠিক আছে, আমার এসএসসি পরীক্ষা চলে আসে, তখন আমি পরীক্ষা দিই, ঠিক আছে, আমি পরীক্ষা দেই, তখন ও ক্লাস 10 উঠে, তখন আমার সাথে ওই যে টুকটাক মাঝে মধ্যে শুধু রাগারাগি হতো এই কারণে তেমনটা ফোনে কথা হতো না,
মানে 2-3 দিন পর পর ফোনে কথা বলতো, জাস্ট SMS করতো, ঠিক আছে। তখন এর মধ্যে দিয়ে আমি যখন পরীক্ষা দিয়ে পেলি, পরীক্ষা দেওয়ার পরে আমার সাথে ওর সাথে আমার তখন কথাবার্তা হয়, আমিও মাঝে মাঝে চুরি করে দেখা করতে চলে যাই, ওদের স্কুলে গেটে চলে যাই, স্কুলে দেখা টাকা করি। এদিক দিয়ে আমার বাবা সাপোর্ট তো আমার কাছে আসেই। আবার এই যখন আমি পরীক্ষা দেওয়ার পর আমি কলেজে ভর্তি হব, আমি আমাদের ফেনী মহিপাল এই কমার্স কলেজ থেকে আমি পড়াশোনা করি, কমার্স কলেজে ভর্তি হই। কমার্স কলেজে যখন ভর্তি হই তখন আমার এক পর্যায়ে ফ্যামিলিতে একটু প্রবলেমে দাঁড়ায়, এই কারণে ইন দ্য মিন টাইম কি ফ্যামিলি বা আশেপাশের লোকজনরা মোটামুটি জানাজানি হয়ে গেছে যে আপনার সঙ্গে মেয়েটার সম্পর্ক আছে, এরকম কোনো কিছু কেউই জানতো না। কেউই জানতো না। আমার জাস্ট আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড ছিল, ওরাই জানতো। আর আমার কাকাতো বোন দেবী ছিল, আমার সমবয়সী। আমি একটা জিনিস আপনাদেরকে বলি প্রিয় শ্রোতা, তখন খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। জীবনে প্রথম ভালো লাগার অনুভূতি বা প্রথম ভালোবাসার অনুভূতি যে কতটা তীব্র হয়, কতটা ভয়ানক হয়, কতটা ইমোশনাল হয়, কতটা পিসফুলি হয়, কতটা লাভলি হয় এবং কতটা ধ্বংসাত্মক হয়, সব কিছু মিলিয়ে আমি যদি বলি যে দ্য পাওয়ার অফ লাভ ইজ এক্সট্রিম ইন ফার্স্ট লাভ। সো এটা যার জীবনে যেভাবেই আসুক না কেন, এটা মানে আনএক্সপ্লেইনেবল, এবং এটা যে পড়েছে প্রেমে সে আসলে ওকে বুঝতে পারবে, নইলে আসলে বলা সম্ভব না। এবং যে কারণে এখানে ভুলটা অনেক বেশি হয়, কারণ এটা খুব অল্প বয়সে চলে আসে, যদিও ধর্মীয়ভাবে এই বিষয়গুলোতে সম্পূর্ণরূপে না আছে, বিশেষ করে আমাদের ধর্মে। আমার মনে হয় আপনাদের ধর্মেও বোধহয় এই বিষয়গুলো তেমন একটা সাপোর্ট করে না, করে কি? না, করে না। যাই হোক, ঠিক আছে, বলেন। তারপরে আমার বাবা তখন পলাতক হয়ে গেছে, আকামা নাই, পলাতক হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এদিক দিয়ে বাবা টাকা পয়সা দিতে পারতেছে না, ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। ওহো, মানে এখন তো প্রতি মাসে আমাকে 5,000 টাকা দিচ্ছে, ফ্যামিলিতে টাকা পয়সা দিচ্ছে, আমরা খরচ বড় করি, তখন আমাদের একটু সচ্ছল অবস্থা, আমরা খুব ভালো ছিলাম তখন। এদিক দিয়ে বাবা যখন আকামা লাগাতে পারে নাই, তখন আমার বাবা পলাতক হয়ে গেছে, আর টাকা পয়সা দিতে পারছেন, তখন আবার একটা করুণ অবস্থা সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে। তখন কিন্তু আমাদের কিন্তু ওই যে মুড়ি ভাঙা যেটা ছিল ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তখন আমি কি করতাম, চাকরি খুঁজতাম। ঠিক আছে। তা আমার এক ভাগিনা ছিল, ওই ভাগিনার মাধ্যমে আমি জানতে পারি যে লোক নিচ্ছে বিমা ইন্স্যুরেন্সে কাজ করার জন্য। তখন আমি আরেপিন ভাইয়ের মাধ্যমে, আমার ওই ভাগিনার মাধ্যমে গিয়ে বিমার কাজ শুরু করি। দেখা যায় কি সারাদিনে 25টা করলে 25 টাকা পাইতাম। ঠিক আছে। বিমাগুলা মানুষকে বুঝাইয়া এই বিমা ইন্স্যুরেন্স গুলা অ্যাক্টিভ করতাম। তো আমি একটা যখন আমি চাকরিটা পাই, আমার মা একটু খুশি হয় যে আমার ছেলে পড়াশোনার পাশাপাশি একটা জব করতেছে, আর আমার টিউশনি করাইতাম। রাত্রেবেলা, দিনের বেলা, বিকেলবেলা আসলে আমি কলেজ থেকে আসার পর থেকে টিউশনি করাইতাম। আমার আশেপাশে মুসলিম থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের অনেকে, আমি তখন এই প্রত্যেকটা বাড়ি গিয়ে আমি 4-5 জন একটা বেস করে টিউশনি করাইতাম। দেখ মোটামুটি এভাবে করে মাকে নিয়ে চলতেছি। এদিক দিয়ে আমার বোন, মেজো বোন আমাদের পাশে এসে দাঁড়াইছে। আমার মেজো বোনের সাথে কিন্তু আমাদের তখন কিন্তু এর আগে দিয়ে আমাদের এতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না। আমার দুলাভাই একটু অন্য টাইপের ছিল, আমার বোনকে অনেক নির্যাতন করছে, অনেক মারধর করছে, বোনকে এমনও দিন গেছে পিটাইয়া আমাদের বাড়িতে পাঠাই দিছে। ঠিক আছে। অনেক টাইম আমাদের এখানে থাকতো। তো আমার বোন কি করছে, তখন আমার বোনের মানে বর্তমান তখন অবস্থা আর কি 2010-11 দিকে, ঠিক আছে, আমার বোনের অবস্থা তখন কিন্তু ভালো ছিল। তখন আমার বোনের জামাই আমাদের পাশে এসে দাঁড়াইছে, যেটা না বললেই নয়। আমার বোন আমাদেরকে তখন আমার টাকা পয়সা দিচ্ছে, চুরি করে হোক, দাঁড়ি করে হোক, আমার বোন আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে, খরচ পাতি দিচ্ছে, রিক্সা ড্রাইভার দিয়ে বিভিন্ন লোকের মাধ্যমে খরচ পাতি পাঠাচ্ছে। ঠিক আছে। এদিক দিয়ে আমার দুলাভাইটা কিন্তু তখন কিন্তু অত্যন্ত ভালো টাইপের হয়ে গেছে। আগে যেরকম আমাদের সাথে আচার ব্যবহার করতো, মানে অনেক খারাপ ছিল, তখন কিন্তু আমার সাথে অনেক ভালো কিছু একটা করতো। আচ্ছা, চাইতো যে আমার একটাই তো শালা, আমার একটাই তো শাশুড়ি, ঠিক আছে, ওদের জন্য কিছু করা, অনেক করতো। এই পর্যায়ে আমি যখন এভাবে করে আমরা চলে যাই, 11-12 চলে যায়, 13 চলে যায়, ঠিক আছে। এদিক দিয়ে কলেজে উঠে, কলেজে ভর্তি হতে পারতেছে না। ওই যে তার কোনো ভাইটাই নাই, তার 4 বোন, বাবা আবার বৈদ্য ছিল। বৈদ্য তো বুঝেন, খুনকার, গুণিন ছিল, আমাদের গ্রামের ভাষায় গুণিন বলা হয়। তো উনি আগে অনেক খারাপ কাজ করতো, অনেক লোকে বান মেরে ফেলতো, তোমার করতো এগুলা। তো তখন এক পর্যন্ত উনি ছেড়ে দিছে এগুলা। ছেড়ে দেওয়ার পর থেকে কলেজে ভর্তি হইতে দিচ্ছে না। ওরে কেন? ওদের ফ্যামিলি থেকে দিচ্ছে না, টাকা পয়সা নাই, পাচ্ছে না। ঠিক আছে, টাকা পয়সা নাই, পারতেছে না, পড়াশোনা করাবে না। প্রিয় শ্রোতা, এখানে একটা কথা বলি, আমরা কিন্তু অনেকবার আপনাদেরকে এই যে টুঁট যে শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন, এটার পেছনের অন্যতম কারণ হলো উনি যে মেয়েটার সঙ্গে সম্পর্ক করেছে, সে মেয়েটার নাম এখানে উনি মেনশন করছেন ওনার গল্প বলার ধরন অনুযায়ী, সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমরা চাচ্ছি না তার নামটা এখানে প্রচার করতে, এতে করে তার সামাজিকতায় সমস্যা হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা নামটাকে এখানে এইভাবেই প্রেজেন্ট করছি। এটা যে কোনো একটা নাম আপনি ধরে নিতে পারেন। ওকে, হ্যাঁ বলুন। তারপরে ও আমাকে বলতো, তখন আমাকে ও একটা নামে রাখতো, সেটা হচ্ছে পরাণ।
আমাকে বলতে পরান আপনি কোনো নামে ডাকতেন ওকে? হ্যাঁ। আদর করে কি নামে ডাকতেন? জানু বলে ডাকতাম। জানু। জানু বলে ডাকতাম। ঠিক আছে, জানু আর পরাণ বলেই বলেন, তাহলে আর নামটা আর আমাদের মিউট করতে হবে না। ওকে, ঠিক আছে, বলেন। হ্যাঁ, তারপরে পরাণ বলতো, হ্যাঁ। আমাকে বলতো পরান বাবু তো আমাকে আর কলেজে ভর্তি করা দিচ্ছে না, এরকম এরকম, এখন আমি সাপোর্ট পাচ্ছি না। ঠিক আছে, আবার আরেকটা কথা এখানে বলতে হয় যে ওর বাবার সাথে ওর মার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। তখন আমি বলতাম যে কি করা এখন, ঠিক আছে আমি এখন কি করতে পারি? আচ্ছা তুমি একটা কাজ করো, কলেজে ভর্তি হইতে অ্যাডমিশন নিতে কত লাগে কি আসে, তখন তুমি একটা টাকা দাও আমাকে। তখন আমি টাকা কোত্থেকে পাবো, আমার টাকা লাগবে। তখন আমি আমার এলাকার এক ছোট ভাই, বয়সে ছোট, তখন ও রাজের কাজ করে। জি। তখন আমি বলছি আমি তোর সাথে রাজের কাজ করতে চাই। আমি বলতো দাদা আপনি একটা শিক্ষিত ছেলে, পড়াশোনা করান, টিউশনি করান, আপনি রাজের কাজ করবেন, এটা কিভাবে দেখায়? রাজের কাজ 220 টাকা। রাতের কাজ বলতে এটা কি? রাজের কাজ, রাজমিস্ত্রি কাজ। ও, রাজমিস্ত্রি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাজ জোগাল, আপনি জোগালি দেবো আর কি। আমি বলছি আমি করবো, তবে আমার এলাকা না, তুমি যেখানে করো ওই সব এলাকায়। যেমন ও বিভিন্ন পাঁচগেছিয়াতে, মুহানে, ফেনীতে বাইরে করতো, আমাকে কেউ দেখবে না, চিনবে না, আমি করবো, আমার টাকার প্রয়োজন ভাই। ঠিক আছে, আমার টাকার প্রয়োজন, আমাকে এটা করতেই হবে। তখন আমি ওর সাথে বলছি ঠিক আছে আপনি মনে হয় পারবেন না, তবে আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যাব। তখন আমাকে নিয়ে যায়, আমি প্রথম দিন গেলাম, আমাকে বালি চালতে বলে, বালি চালি। তখন ওরা মশলা আমাকে পানি আনতে বলে, আমিও নিয়ে আসি, করি। খুব কষ্ট, মানে এত কষ্ট যেটা বলে বোঝাতে পারেন। তারপর আমাকে করতে হবে। তা আমার মা আমাকে জিজ্ঞাসা করতো যে কোত্থেকে আসো এত রাতে, শরীরে এত ময়লা তোলা। আমি বলছি আমি একটা কাজ পাইছি স্টোর কিপারের। আচ্ছা, আমাদের আনসার ক্যাম্পের সামনে একটা বিল্ডিং কন্ডাকশনের কাজ চলতেছে, ওখানে একটা স্টোর কিপারের ওখানে মালটাল আমাকে দায়িত্বে দেখাশোনা করি আমি ওগুলা। ঠিক আছে, আমার টাকা লাগবে, 4000 টাকা জোগাড় করতে পারলে আমি হ্যাপি। তখন আমি ওই কাজ করে 4000 টাকা জমাই। এদিক দিয়ে টিউশন থেকে টাকার পয়সা নিয়েছি, 4000 টাকা জমায় আমি বাড়িহাট চলে যাই। ঠিক আছে, বাড়িহাট ওকে ফোন দিয়েছে, ও তো আসছে, এসে আমি ওকে টাকা দিয়ে বলছি তুমি ভর্তি হয়ে যাও। আর ওই টাকাটা কোত্থেকে আসছে যদি তোমার বাবা মা তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে তুমি কিছু একটা বলে ম্যানেজ করো। আর ওই দিক দিয়ে ওর বড় বোন আর কি দিদি, উনি আমাকে সব সময় সাপোর্ট করে যাইতো। আমার বোনকে কখনো কষ্ট দিও না, আমার বোনকে যতটুকু পারো ওকে ভালোবেসো। ঠিক আছে, ও তোমাকে অনেক ভালোবাসে, ওর তোমার জন্য পাগল। ঠিক আছে, মানে আপনার গার্লফ্রেন্ডের বড় বোন? বড় বোন। ওকে। তো তখন উনি ওনার মাধ্যম দিয়ে আমার গার্লফ্রেন্ডে, আমার পরাণ, ওর বাবা মাকে বলছে যে এরকম আমি ভর্তি হবো, আমাকে আমার কোন ক্লাসে ভর্তি হবে? ও ইন্টারে ভর্তি হবে। আপনি তখন কিসে পড়ছেন? কমার্স কলেজে? হ্যাঁ, আমি কমার্স কলেজে ইন্টার। তার মানে আপনাদের 9 থেকে শুরু হয়েছে, তখন প্রেমের বয়স কত বছর চলছে? মোটামুটি ভালোই তো পরিপক্ক বয়স, 4-5 বছর হয়ে গেছে। 14 সাল শুরু করেছেন। কত সালে? 9, মানে 5 বছর হয়েছে। এই 5 বছরের ফ্যামিলির কেউ জানে না, মানে আপনার ফ্যামিলির কেউ জানে না? আমার ফ্যামিলি কেউ জানে না, শুধু আমার মেজো বোন জানে। আচ্ছা, মেজো বোন জানে, মানে প্রিয়াঙ্কা জানে না? প্রিয়াঙ্কা জানে না। ওকে, ফাইন, ঠিক আছে, বলেন তারপর। ওদের ফ্যামিলির ও জানে, শুধু ওর বাবা মা ছাড়া। এই 5 বছর সম্পর্কটা কি শুধুই সম্পর্ক ছিল নাকি অন্য কোনো দিকে টান নিয়েছে? আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি আমি। কোনো তখন পর্যন্ত আমাদের কোনো ধরনের অন্যদিকে কোনো অনৈতিক কোনো বিষয় সেগুলো ছিল না? অনৈতিক কোনো কিছু হয় নাই। ওকে। তারপরে যখন ও কলেজে, যখন ওকে ভর্তি করাই, ঠিক আছে, ও কলেজে ভর্তি হলো। কলেজে ওঠার পর থেকে ও পড়াশোনা করতেছে, ওকে আমি সম্পূর্ণ সাপোর্ট আমি দিচ্ছি। ওর ফ্যামিলিতে কিন্তু পাচ্ছে না, কিন্তু ওর ফ্যামিলি জানে কি ওর বড় বোন ওকে দিচ্ছে। ঠিক আছে, ওর বড় বোন ওকে হেল্প করতে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু নামটা ছিল বড় বোনের, সাপোর্টটা ছিলাম আমি। এদিক দিয়ে 2014 সাল তখন আমাকে ও বলতো যে আমি তো কলেজে পড়াশোনা করতেছি, আমার বাবা আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না, আমি এখন কি করব, বিয়ের জন্য চাপ দিচ্ছে আমাকে। আর তোমাকে তো এখন বিয়ের জন্য আমি কি বলবো, তোমার পক্ষে কি আমাকে এখন বিয়ে করা সম্ভব? তাই বলতেছি দেখো আমার তো এখন চাকরি নাই, বাকরি নাই, আমি তোমাকে এখন বিয়ে করে তো কোনো প্রশ্নই আসে না। তখন বলতেছে যে না, এখন আমি কি করব, এখন পড়াশোনা তো অফ করে দিতে হবে, আর বাবার মতেই বিয়ে করতে হবে। ঠিক আছে, তুমি কিছু একটা করো। ঠিক আছে, তো তখন আমরা কি করছি, এক এলাকার আমার এক ছোটো ভাই ছিল, ওর মাধ্যমে আমি জানতে পারি কোর্ট ম্যারেজ করতে হবে। কোর্ট ম্যারেজ করতে হবে, কত টাকা লাগবে? 12,000 টাকা লাগবে। তা আমি এই 12,000 টাকা কোত্থেকে নেব? তখন আমি কি করছি, আমার মায়ের কানেরগুলা ছিল, আমি চুরি করে এখান থেকে নিয়ে ফেলি। ঠিক আছে, এগুলো নিয়ে বিক্রি করে ফেলি 26,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, 26,000 টাকা বিক্রি করে আমি অনেক হ্যাপি। তখন আমি কি করছি, 2014 সালের মে মাসের 29 তারিখে ওকে আমি ফেনীতে নিয়ে আসি, আমার পরাণকে ফেনীতে নিয়ে আসি। আমরা আমাদের মতে আমরা একটা কোর্ট ম্যারেজ করে ফেলি, কাগজপত্র ডিল করে ফেলি আমাদের ওই উকিলের মাধ্যমে। সব কিছু উনি করে দিছে, স্বাক্ষরটা আমি দিছি, আমার গার্লফ্রেন্ডও দিছে। এর মধ্যে দিয়ে ও যখন কলেজে উঠার পর আমরা কন্টিনিউ দেখা করতাম। দেখা যায় 2-3 দিন পর পর দেখা করতাম। আজকে ওই পার্কে, কালকে ওই পার্কে, কালকে ওই জায়গায়, পরশু ওই জায়গায়। এর মধ্যে দিয়ে আমি ওকে একটা অফার দেই। ঠিক আছে, ওকে একটা অফার দেই যে এখন থেকে তুমি আমার বউ।
ঠিক আছে, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, ঠিক আছে, আমি চাইতেছি কিছু, ওকে ঠিক আছে। তো বলতেছে যে হ্যাঁ আমি জানি তুমি আমার হাজব্যান্ড, আমি তোমাকে হাজব্যান্ড বলে ডাকি, যেহেতু জানি। কোর্ট ম্যারেজটা কি আপনাদের রিলিজিয়নে কি এটা কি মানে রিলিজিয়াসটিক ওয়েতে আপনাদের বিয়ে মনে করা হয়, মানে ধর্মীয়ভাবে এটা বিয়ে কিনা আপনাদের জায়গা থেকে? হ্যাঁ বর্তমানে এটা বিয়ে ধরে মনে হয়, কিন্তু আমাদের হিসেবে কর্মী আসতে বিশ্বাস করে না, মানে বিয়েটা আমাদের- বিশ্বাস করে না? না আমাদের বিশ্বাস করে ওই যে পুরোহিতরে বসিয়ে পুরোহিতরে বসে যেভাবে মঞ্চ করে। পড়াবে, হ্যাঁ, অগ্নিসাক্ষী ওটা তো রেখে- হয়েছিল, ওটা তো হয় নাই। ওটা তো হয় নাই। আচ্ছা, তো ঠিক আছে, আপনি কোর্ট ম্যারেজের জায়গায় কেন গেলেন? আপনি বলে গেছেন গল্পটা, আমি ইন্টারাপ্ট করিনি, কিন্তু কোর্ট ম্যারেজের জায়গায় যাওয়ার কি প্রয়োজন ছিল? হ্যাঁ ওই যে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আচ্ছা, তো আপনি আপনার ফ্যামিলিকে বলতে পারতেন যে আমি ওকে বিয়ে করব। আমার ফ্যামিলি তখন বলা সম্ভব না, কেন সম্ভব? তখন আমার তো চাকরি নাই, ছোট, মানে আপনি ধরে নিয়েছেন যে আপনার ফ্যামিলি রাজি হবে না। রাজি হবে না, সো যে কোনো কারণেই হোক না কেন বিয়ে করে রাখি, এরপরে যদি চাপাচাপি করে আমরা তখন ফ্ল্যাশ করে দিব। পালিয়ে যাবো, আমরা প্ল্যানিং করছি পালিয়ে যাবো। আচ্ছা, যদি আমাদের ফ্যামিলিগত দুই ফ্যামিলি মানি না, আমাদের কোর্ট ম্যারেজ যখন করি, হ্যাঁ আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল এরকম যে আমরা যদি কোর্ট ম্যারেজটা করে ফেলি, যদি বিয়ের জন্য বিশেষ করে চাপ দেয়, ঠিক আছে, হ্যাঁ তখন আমরা ফুট আপ করবো যে আমরা কোর্ট ম্যারেজ করে ফেলছি, আমরা বিয়ে করছি, ঠিক আছে, আমরা দুজনকে ভালোবাসি, আমরা দুজনকে চাই। আর যদি মেনে না নেয় তাহলে আমরা কোথাও পালিয়ে যাবো, কিন্তু আমাদের একটা বৈধতা থাকবে। এর মধ্য দিয়ে তখন আমি ওকে অফার দেই, আচ্ছা, অফার দেয় যেটা আমি তোমাকে বিয়ে করছি, আমার তোমার প্রতি একটা অধিকার আছে, ঠিক আছে। তো আমার বলছে হ্যাঁ অধিকার অবশ্যই আছে, কেন অধিকার থাকবে না, তবে অধিকার যদি তুমি খাটাইতে চাও একটা সত্য আছে, আমাকে তুমি আগে প্রথমে তুমি ওই দিন উকিলের মাধ্যমে কোর্ট ম্যারেজ করছো, কাগজপত্র সইটই করছো, ঠিক আছে, সম্পূর্ণ ওকে, আগে প্রথম সিঁদুর পড়াও, ঠিক আছে, আমাকে সিঁদুর পড়াও। কোন জায়গায় সিঁদুর পড়াবো? আমরা ওই অমুক তারিখে আমরা মহামায়াতে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে তুমি আমাকে মন্দিরে মায়ের সামনে মায়ের সাক্ষী রেখে আমার স্মৃতিতে সিঁদুর পড়াই দিবা। আচ্ছা, তখন আমি চলে যাই, আমরা মহামায়া মন্দিরে গিয়ে প্রতিমা সাক্ষী রেখে ওর স্মৃতিতে সিঁদুর পড়াই দিই। ওইখান থেকে আবার চলে গেছি আমরা খাগড়াছড়ি লাইনে নয়াটিলা মাজার। মানে এটা কি আপনাদের ধর্মীয়ভাবে এটা বিবাহ হয়, মানে সিঁদুর পড়ালে? হ্যাঁ সিঁদুর পড়ালে আমাদের ধর্মীয় মতে অনেকেই বলে যে, অনেকেই না 99% লোকে যদি একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর পড়ে গেছে, একটা ছেলে সিঁদুর পড়া দিয়েছে, এটা চেয়ে আর মানে এটাই সবচেয়ে বড় একটা। আচ্ছা, তো আপনাদের জায়গা থেকে এটা কাস্টমস, এটা কি একটা মানে সামাজিক প্রথা আপনাদের জায়গা থেকে, নাকি ধর্মীয়ভাবে এটা সাপোর্টিভ? ধর্মীয়ভাবে এটা সাপোর্ট করে। আচ্ছা, একটা মেয়ে স্মৃতিতে কিন্তু সিঁদুর পড়াটা অনেক টাফ। আচ্ছা, এটা কি মানে ধরেন কোনো একটা লোক যদি, মানে আমি জাস্ট আমার কিউরিওসিটি জায়গা থেকে আমি জিজ্ঞেস করছি, মানে জানার জন্য, আপনাদের ধর্মের কোনো একটা লোক যদি জোর করে কোনো একটা মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দেয়, সেক্ষেত্রে কি সেও বিবাহিত হয়ে গেল? না সেটা বিবাহিত হলো না, যদি মেয়েটা যদি রাজি থাকে। আর রাজি না থাকলে তো নাই। আচ্ছা, আমি তো জোর করে কাউকে সিঁদুর পড়াইতে পারবো না, ওকে, ঠিক আছে, আমার থাকতে হবে। তখন আচ্ছা, মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দেয়, মেয়েরা কি কিছু পরিয়ে দেয় ছেলেদেরকে? মানে দেখা গেল যে ঠিক আছে, হ্যাঁ কি পড়ায়? রাখি পড়াই দেয়। রাখি তো ভাই পড়ায়, মানে ভাই রাখি বন্ধন বলে একটা ব্যাপার না, আছে, আমাদের ওয়াইফে একটা রাখি পড়াই দেয়। রাখি পড়ায় দেয়। মানে আমি যেটা জানি যে রিলিজিয়নের জায়গা থেকে আপনাদের দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট, হচ্ছে মঙ্গলসূত্র গলায় পড়ায়, আরেকটা হচ্ছে মেয়েদের, আরেকটা হচ্ছে হলো সিঁদুর। তো ছেলেদেরও নিশ্চয়ই এরকম কোনো কিছু আছে জানার মতে? কোনটা আমার মানে মেয়েরা কিছু পড়ায় কিনা এটার জন্য বলছিলাম। তো সেক্ষেত্রে আলটিমেটলি মঙ্গলসূত্র তো একটা মেয়ে সারা জীবন বয়ে বেড়ায়, সারা জীবন রাখে, এবং সিঁদুরও অনেকেই মেনটেন করে, অনেকেই করে, অনেকে করেও না, আমি দেখেছি অনেকেই করে না। তো ছেলেরাও কি এরকম সারা জীবন কোনো কিছু মেনটেন করে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে? না না করে না। আচ্ছা, প্রিয় শ্রোতা, আমরা এখানটায় ছোট্ট আরেকটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটসের 56তম পর্ব আজকে প্রচার করা হচ্ছে। ওইখানে সিঁদুর পড়া সাক্ষী রাখলাম ওর একটু এর জন্য। আর মাজার বলতে মাজার তো আমি যত জেনেছি ইসলাম ধর্মের বিষয়, কিন্তু মাজারের প্রতি আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মানে শতভাগ আস্থা। ইন্টারেস্টিং। কোন মাজারে গেলেন? এটা নয়াটিলার মাজার, বাড়িহাট থেকে একটু ভিতরে খাগড়াছড়ি লাইনে। আচ্ছা, উনি কি যিনি মানে যার কবর এটা, উনি তো মুসলমান ছিলেন? হ্যাঁ উনি মুসলমান ছিলেন। কিন্তু বাংলাদেশে যত মাজার আছে, সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, যত জায়গায় মাজার আছে, মাজারের প্রতি আমাদের হিন্দু সম্প্রদায়ের 99 মানে শতভাগেই একটা আস্থা থাকে। আমরা মাজার বিশ্বাস করি। ভেরি ইন্টারেস্টিং। কারণ মাজার বিশ্বাস করি, মাজার থেকে অনেক কিছু পাইছি। আমি না, অনেক লোকেই পাইছে। ভাই, দ্যাটস ইউর বিলিফ, এটা আপনার রিলিজিয়নের বিলিফ, সেটার প্রতি অনেকেরই দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনার বিলিফ সেটা আমাদের রেসপেক্টের জায়গা থেকে অন্যরকম। ঠিক আছে, সমস্যা নেই, বলুন। আপনারা যেটা করেন সেটাই আপনি বলছেন এখানে, বাট আপনি যেটা বলছেন সেটা যে সবার জন্য সত্য সেটাও আমি বলছি না, বাট আপনার কাছ থেকে আমি শুনে আমার নিজের জ্ঞান লাভ করছি। বাট উই আর নট প্রমোটিং দিস, প্রিয় শ্রোতা, আমরা জাস্ট ওনার লাইফের একটা পার্ট হিসেবে এই বিষয়গুলোকে এখানে রিভিল করছি। হ্যাঁ বলেন। তারপর মাজার থেকে আমরা মাজার সাক্ষী রেখে ছবি তুলছি, আমরা সম্পূর্ণ ছবি রাখছি, প্রমাণ রাখতেছি। ওর জাস্ট একটাই কথা, আমাকে প্রমাণ দিতে হবে, আমরা যত কিছু করছি সবকিছু প্রমাণ দিতে হবে। আচ্ছা, ওইখান থেকে আমরা আরো ফেনীতে, ঠিক আছে, ফেনীতে আসবো। ফেনীতে আসার পরে আমরা একটা হোটেলে উঠি।
হোটেলে উঠে এই প্রথম আপনাদের বাসর? হ্যাঁ, আমাদের প্রথমেই বাসর বলতেই পারেন, যেহেতু আমাদের কোর্ট ম্যারেজ হয়ে গেছে, সিঁদুর পরায়ণ হয়ে গেছে, সবকিছু সাক্ষী রাখা হয়ে গেছে, ঠিক আছে। এখন লাস্ট এক পর্যায়ে এসে আমাকে বলতেছে যে আমাকে একটা প্রুফ দিতে হবে। কীরকম? আমার আর তোমার কিছু ছবি A to Z, কিছু কিছু ছবি দিতে হবে, কিছু কিছু ভিডিও দিতে হবে, ঠিক আছে, এটা আমি চাইতেছি, ঠিক আছে। আমি বলছি কেন করবো আমি এগুলো? বলতেছে হ্যাঁ এগুলো লাগবে, ঠিক আছে। কারণ এখনকার যুগে ছেলেদেরকে বিশ্বাস করা বড়ই কঠিন। মানে এই প্রুফ হিসেবে সে রেখে দিবে এগুলো, রেখে দিবে তোমার সঙ্গে প্রিয়। আবার মজা করে বলতে কেন? কিন্তু কোর্ট ম্যারেজে তো কাগজটাই থাকার কথা আপনাদের দুজনের কাছে। হ্যাঁ, কাগজপত্র তো আছে। ওর কাছে ছিল কাগজ? ওর কাছে ছিল না, আমার কাছে ছিল। ও আচ্ছা, ও নেয় নাই, ও নিলে আমি বাড়িতে গিয়ে কোথায় রাখবো, তোমার কাছে রেখে দাও। আচ্ছা আচ্ছা। আর আমাকেও যথেষ্ট বিলিভ করতো, মানে যথেষ্ট আমার কথা রাখতো, ঠিক আছে। আর এটা কিন্তু আমার কাছে রাখবো, এটাও আমার কাছে এখন রাখবো না, তুমি রাখবা, তবে আমাকে পরে দিতে হবে, ঠিক আছে। তবে আমি এটা রেখে দিব, কারণ এখনকার ছেলেদের কোনো বিশ্বাস করা যায় না। তুমি যদি আমার সাথে কিছু একটা করে ফেলো, এটা আমাকে রাখবেই, ঠিক আছে, আমার একটা মেমোরি করে তুমি দিবা, ঠিক আছে। তখন যাই হোক আমাদের মধ্যে এগুলা হয়। হওয়ার পরে আমার ভিডিও হয়েছে, ছবি হয়েছে, এগুলো সব কিছু আমি রাখছি। আবার নেক্সট টাইম যখন আমি ওর সাথে দেখা করতে যাই, ওকে আমি দিয়ে দেই, ঠিক আছে। এর মধ্যে দিয়ে সে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে দিয়ে তার বাবা আমাকে ওর জন্য সম্বন্ধ নিয়ে আসছে, ঠিক আছে। সম্বন্ধ নিয়ে আসছে, সম্বন্ধ যে কোনোভাবে হোক, প্রকারে হোক, ও সম্বন্ধ ঠেকাচ্ছে, ঠিক আছে। মানে ও বিয়ে এখন করবে না। তখন একটা প্ল্যান করলো, আমি আর ওর বড় বোন আর ও মিলে একটা প্ল্যান করছি যে আমাকে ওরা ডাকার পর একটা প্ল্যান করছি যে ওকে একটা চাকরি খুঁজে দিতে হবে বর্তমানে। আচ্ছা, যেহেতু ওকে একটা চাকরি করে দিতে পারে, ও ফ্যামিলিটাও দেখলো, ফ্যামিলিটা একটা সায় হলো। মানে চিন্তা করলো যে আমরা তখন ফ্যামিলি চালাতে পারতেছি না, আমার মেয়ে এখন চাকরি করে ফ্যামিলি চালাচ্ছে, ঠিক আছে, তাহলে আর জন্য একটু ভালো হয়। আর আমি যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমার জন্য আরও প্লাস পয়েন্ট। তাহলে আমি আমার ক্যাপাসিটি অর্জন করতে পারবো, যে আমি আমার লাইফ পার্টনারকে আমি চাই, এরকম কিছু বলতে পারবো, ঠিক আছে। তখন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি, বিভিন্ন আপনার কি বলে আপনার এই যে বিউটি পার্লারে যোগাযোগ করতেছি, বিভিন্ন ছেলে এবং কি আমার কিছু কিছু ফ্রেন্ডের মাধ্যমে যোগাযোগ করতেছি, একটা চাকরি দরকার, ঠিক আছে। এর মধ্যে দিয়ে আমাকে সে একটা ফোন করলো যে পরাণ, আমি একটা নিউজ পাইছি, কি পুলিশের জন্য নিয়োগ দিচ্ছে। সময়টা ছিল 2015 সাল, ঠিক আছে। পুলিশের জন্য নিয়োগ দিচ্ছে, আমার একটা ফ্রেন্ডের নিচে আমি নিব, ঠিক আছে, নাও, ঠিক আছে। তখন আমি গিয়ে ওর জন্য অ্যাপ্লিকেশন করলাম, করার পরে ওর আবার মেসেজ আসছে, ঠিক আছে, মেসেজ আসছে ওকে লাইনে দাঁড়াতে হবে, ঠিক আছে। ওর বাবাকে যখন কথাটা বলছে যে বাবু এরকম আমি অ্যাপ্লিকেশন করছি, এরকম আমার নাম আসছে, এখন আমাকে যাওয়ার জন্য বলছে, ঠিক আছে। তখন উনি কিন্তু অত্যন্ত খুশি হয়ে গেছে। হ্যাঁ, উনি অত্যন্ত খুশি হয়ে গেছে যে একটা পুলিশের চাকরির জন্য আমার মেয়ে সরকারি চাকরির জন্য ট্রাই করছে, তার নাম চলে আসছে, অনেক ভালো একটা ব্যাপার। হ্যাঁ, উনি তখন সাপোর্ট দিচ্ছে। তখন উনি ওনার থেকে এখন কি জিনিসটা, ওই যে বিয়ের জিনিসটা উনি এগেনস্টে ছড়ে গেছে, আর বিয়ের জন্য কিন্তু আর উনি টাকা দিচ্ছে না। আচ্ছা, কে এটা? ওনার বাবা। আচ্ছা, আমার পরানের বাবা। ওকে। তখন আর আপনার ওয়াইফের বাবা? হ্যাঁ, তখন তো ওয়াইফ হয়ে গিয়েছে আলটিমেটলি। তারপরে ও কি করছে, ওর বাবা সহ চট্টগ্রাম চলে যাওয়ার পরে লাইনে দাঁড়ায়। ওইখান থেকে সবসময় আমার মধ্যে যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কখন কি হচ্ছে, লাইনে দাঁড়ালো, সবকিছু ওকে হয়ে আসছে। পরে আবার 3 দিন পর টাইম দিয়েছে, ওর মেডিকেল টেকনিক হচ্ছে। ও কিন্তু তখন ভয় পাচ্ছে, ও মেডিকেলের জন্য ভয় পাচ্ছে। আমাকে বলতেছে যদি ধরা পড়ে যায় তখন আমার তো চাকরি নট হয়ে যাবে, আর জানাজানি হয়ে যাবে। তা আমি বলছি সমস্যা না, কিছু না। তারপরে আমার সাথে যোগাযোগ হচ্ছে, আমিও হ্যাপি হচ্ছি, ঠিক আছে, অনেক খুশি হচ্ছি যে ও যে চাকরি পাচ্ছে, ঠিক আছে, যোগাযোগ হচ্ছে, ও অনেক হ্যাপি। এক পর্যায়ে ও টিকে যায়। এরপরে ও চলে যাবে কোথায়, প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে ও চলে যাবে, এই রংপুরে চলে যাবে। ও এই ট্রেডিং সেন্টার হচ্ছে রংপুর ট্রেডিং সেন্টারে, ওইখানে চলে যাবে, ঠিক আছে। এর মধ্যে দিয়ে আমার বাবার সাথে তখন আমার বাবা আবার যোগাযোগ করতেছে, বাবার সাথে আবার যোগাযোগ। বাবা আকামা লাগাইছে অনেক কষ্টে, বাবা পলাতক থাকা অবস্থা, আমার মামা হেল্প করছে, আমার আশেপাশে লোকরা হেল্প করে, আমার বাবা আকামা লাগাই উনি কোনো রকমে ওইখানে আবার একটা সেটেল হয়েছে। তখন আবার যোগাযোগ হচ্ছে, ঠিক আছে। তখন আমার বাবার সাথে যোগাযোগ হচ্ছে, তখন সম্পূর্ণ দায়ভার আমার মেজো বোনের জামাইয়ের কাছে। আমার ওই কাকাতো বাড়ির কাছে টাকা পয়সা আর আসতেছে না, টাকা আসতেছে এখন আমার মেজো বোনের কাছে আর মেজো বোনের জামাইয়ের কাছে, ঠিক আছে। তখন আমার যত টাকা লাগতেছে, তখন বাবাকে বলতেছে বাবা চুরি করে দিচ্ছে, কি কখনো জানাই দিচ্ছে কম আর অজানাই দিচ্ছে বেশি। বাবাকে বলতেছে আমার টাকা লাগতেছে, তখন বাবা সাথে সাথে টাকা দিচ্ছে, ঠিক আছে। বাবার থেকে টাকা নিয়ে এদিক দিয়ে আমার ওয়াইফের জন্য আমি ওকে খরচ করতেছি, ঠিক আছে। ও টাকা পয়সা লাগতেছে, ও লাইনে দাঁড়াবে। ও এক পর্যায়ে ও ট্রেডিং সেন্টারে চলে যায়, ট্রেডিং হচ্ছে। ও এখান থেকে যাওয়ার আগে এক পর্যায়ে আমরা দুজনকে জড়াধরে কান্নাটানি করতেছি যে ও চলে যাবে, কেমনে থাকবো, কোথায় জয়েন করলো? না ও তো ট্রেডিং সেন্টারে যাওয়ার আগে আমার কথা। ট্রেডিং সেন্টার মানে জয়েন তো করেছে কোথাও? এটা ট্রেডিং এর পরে জয়েন করছে খাগড়াছড়ি পুলিশ লাইন। আচ্ছা, মানে ট্রেনিং মানে হলো তার আগে সে জয়েন করেছে পুলিশের কনস্টেবল পদে। কনস্টেবল জয়েন করার পর ট্রেনিং এ যাচ্ছে সে নাকি? ও হ্যাঁ, ও তো যখন নিয়োগ দিছে,
হ্যাঁ প্রথমে যখন অ্যাপ্লিকেশন করছে ও টিকে আমি গেছে। জয়েন করা বলতে নিয়োগের কথাই বলতেছি, মানে সে আলটিমেটলি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কনস্টেবল পদে ঠিক আছে, তারপরে ট্রেনিং এর জন্য যাচ্ছে। ট্রেনিং এর জন্য ট্রেনিং এর জন্য কোথায় যাচ্ছে? রংপুরে যাচ্ছে। রংপুর ট্রেনিং সেন্টার। ওকে, হ্যাঁ। তারপরে এদিক দিয়ে আমি 56,000 টাকা ওকে ম্যানেজ করে দিই। হুম। টাকাটা দিচ্ছি আমি, নামটা হচ্ছে যে ওর বড় বোনের, কারণ আমার নাম তো বলা সম্ভব না। ওকে। এরপরে ওইখান থেকে যাওয়ার আগে, ওইখানে ট্রেনিং সেন্টার যাওয়ার আগে আমার সাথে কথাবার্তা বলতেছে, কান্নাকাটি করতেছে, আমি কীভাবে থাকবো, তোমার কাছে না থাকতে পারছি, আমরা খাইতে পারি না, বইতে পারি না, থাকতে পারি না, আমরা সবসময় আমরা ইয়ে করতে দিই, আমি ওখানে কীভাবে থাকবো, ওখানে নাকি কথা বলা যায় না, ফোন ইউজ করা যায় না। তখন এক পর্যায়ে ওইখান থেকে সে ক্যান্টিন থেকে ফোন দিত। সে প্রত্যেক দিন যখন আমাকে ফোন দিত তখন আমি নাম্বারগুলো টুকে রাখতাম, এক একদিন এক এক নাম্বার থেকে ক্যান্টিন থেকে ফোন দিত। ও এখান থেকে ফোন করলো 2 টাকা, আর আমি ওই নাম্বারে যদি কল করি তাহলে 1 টাকা, ঠিক আছে? তখন আমি বলতাম যে তুমি 2 টাকা খরচ করার দরকার না, আমি 1 টাকা খরচ করি, তুমি 1 টাকা খরচ করো, ঠিক আছে? আমি তখন ওই আমাকে মিস দিতে আমি ফোন করতাম। এক পর্যায়ে ওর সাথে কথাবার্তা বলতাম, এক পর্যায়ে সময় যেতে যেতে ওর ট্রেডিং শেষ, ঠিক আছে? তারপরে ট্রেডিংয়ের ফাঁকে ও আবার ছুটিতে, কোরবানের ছুটিতে আসে, দুর্গাপুজো, কালী পুজো ছুটিতে আসে, আমরা দেখা করি, ঠিক আছে? ও অনেক সুখে ঢুকে গেছে, অনেক কথাবার্তা বলতাম। ট্রেডিং শেষ এক পর্যায়ে এখন ওর দেশে চলে আসছে। এর মাঝখান দিয়ে একবার ওর সাথে আমি রংপুর যাই, ঠিক আছে? একবার আমি ওর সাথে রংপুর যাই ওর সাথে দেখা করার জন্য। দেখা হয়েছে আমার সাথে। গোপালগঞ্জের একটা মেয়ে ছিল, ওর একটা ফ্রেন্ড, ওর সাথে দেখা করি। ওরা আমাকে অনেক মজা করে দুলাভাই ডাকতো, কথাবার্তা বলতো। এক পর্যায়ে ও ট্রেনিং শেষে ও কিছুদিন বাড়িতে ছিল। কিছুদিন বাড়িতে থাকার পরে ওর পোস্টিং পড়ছে যে খাগড়াছড়ি পুলিশ লাইনে। এর মধ্যে দিয়ে ও যখন চলে যায় ওইখানে, চলে যাওয়ার পর থেকে ও একটু আমাকে অ্যাভয়েড করতেছে, এরকম মানে ফোন দিলে ওয়েটিং, ফোন দিলে নাম্বার বিজি পাচ্ছি, ফোন দিলে আমাকে মানে ব্যস্ত আছে বলে, অনেক ডিউটি আছে এরকম বলতো। তখন আমি একবার মানে একদিন 2 দিন 3 দিন এভাবে করে আমি তো, আপনার মনে কি তখন সন্দেহ তৈরি হচ্ছিল? এদিক দিয়ে যখন ও জয়েন করে চাকরিতে, তখন ওর কিছু 4-5 জন মেয়ে ছিল, ওর সাথে আমার সাথে জয়েন হয়ে যায়। আমি ওইখানে যাই, ওদের সাথে পরিচয়, ওর সাথে কথাবার্তা বলে, ওদের সাথে নাম্বার নেওয়া, এফবিতে কথাবার্তা বলা, ওর সাথে চ্যাট করা, কথাবার্তা বলা। একটা মেয়ে ও আমাকে হেল্প করছে, ও আমাকে বলছে যে ও আপনাকে ভালোবাসে না, ও এখন নতুন করে রিলেশন জড়াইছে। ওই সময়টাতে একটা মেয়ে আপনাকে ইনফরমেশন দেয়, তা আমার নামটা আপনি বলবেন না। আচ্ছা। আমি হেল্প করলাম, ভাই আপনি আমার ভাইয়ের মতো, ঠিক আছে? এই যে আপনার কষ্টটা আমি বুঝি, এই জন্য বললাম, তবে আপনি আপনাদের জায়গা থেকে সরে যান। তখন আমি বিশ্বাস করতে পারতেছি না, আমার মানে আমার ফরান আমার সাথে এইভাবে করতে পারে না, যে মেয়েটা আমাকে ছাড়া খাইতে পারে না, বইতে পারে না, তা আমাকে এটা করতে পারে না, ঠিক আছে? তখন আমি কি করছি, প্রিমারির মাধ্যমে আমার ওই যে ওর কলেজটা বের করে ফেলি, দেখি যে একটা নাম্বারে সে কন্টিনিউ কথা বলতো, দেখি। তখন আমি ওর সাথে দেখা করবো বলে আমি চলে যাই, ওই জায়গায় চলে যাই। যাওয়ার পরে ওর সাথে দেখা করে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এরকম এগুলা কি? তাই ও আমাকে বলছে আমি কথা বলতে পারি, এই আমার ফ্রেন্ড থাকতেই পারে, তাই বলে তুমি এটা সন্দেহ করতে পারো না, এটা সেটা অনেক কথাবার্তা বললো। তখন থেকে ওর সাথে এক পর্যায়ে আমার অনেকটা মানে কন্টিনিউ ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক পর্যায়ে দেখা করা নিয়ে ওর সাথে আমার একটা প্রবলেম হয়েছে। ও এক পর্যায়ে যখন যেদিন দেখা করার কথা, আমি ওই দিন দেখা করবো বলে আমাকে নিয়ে যাওয়ার পর ও আসে নাই। আমাকে বলতেছে আমি ওর থ্রেট দিচ্ছি যে তুমি যদি আমার সাথে দেখা না করো আমি বাড়িতে চলে যাবো। তো বলছে ঠিক আছে, তুমি পারলে বাড়িতে আসো। তো আমি বলছি তুমি আমি দেখতে চাও বাড়িতে আসতে পারি? আমি আজকে বাড়িতে এতদিন কিন্তু কাউকে কিছু বলি না, আজকে সব ফুট আপ করে দিব। তো আমাকে বলতেছে আমি কি আর আসবো, মানে একটা দিলাম। তো বলতেছে না পারলে আসো। তা আমিও কি করলাম, চলে গেলাম ও যেখানে থাকে সেখানে, ওর বাড়িতে। আচ্ছা। বাড়িতে ছিল, বাড়িতে গিয়ে ওর বাবাকে মাকে ডেকে সব বলে পেলাম। বলতে না বলতেই উনি আমাকে বলতেছে যে গালি দিয়ে বলতেছে যে মানে এইরকম কিছু তুই আর তোর থেকে আশা করি না, এইভাবে আমাকে মারতেছে। আমাকে যখন মারতেছে, বেদম মারতেছে, ও সামনে ছিল। ও তখন ছুটিতে ছিল নাকি? হ্যাঁ ছুটিতে ছিল তখন। আচ্ছা। তো আমি বলছি আমাকে মারতেছেন এভাবে, একটা কাজ করেন, আমাকে মারার দরকার নেই। আপনার মেয়েকে জিজ্ঞেস করেন নাকি? মেয়েকে জিজ্ঞেস করেন, আর যদি মারতে একবারে মেরে ফেলে, আমার বাড়ি ঘরে কেউ জানেন আমি এখানে আসছি যে, ঠিক আছে আমি সত্যটা কতটা আপনি মেয়েকে জিজ্ঞেস করেন। তো আবার ওকে যখন জিজ্ঞেস করতেছে, বাবা আমি ওকে ফোন দিই না, ও আমাকে ফোন দিয়ে বিরক্ত করে, আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখি না, ও আমার সাথে যোগাযোগ করতে চায়, ঠিক আছে? তখন আর তো কোনো কথা নাই, উঠেনে একটা বালি দেওয়া ছিল, ওইখান থেকে কাঠ নিয়ে আমাকে মারছে, আমার ঘড়ি টড়ি সব খুলে গেছে, আমার হাত রক্ত বের হচ্ছে। তখন ওর মা আসছে, আমাকে ধাক্কা দিয়ে বলতেছে তুমি চলে যাও এখান থেকে, তুমি বারবার কেন এগুলো করতেছো, তুমি চলে যাও, তুমি আমাদের পুত্র হিসেবে জানতাম তোমাদের এত ভালো কিছু, আজকে তুমি এগুলো কি বলছো, এত বছর কিছু শুনি না, আজকে এগুলোকে আমার মেয়ে চাকরি পাইছে, এগুলো অনেক কথা বলো। আমি আসার পথে অনেক দোকানে অনেক লোকটা ছিল, ওদেরকে দেখাইলাম যে এই অবস্থা দেখেন, আমাকে একদম মারধর করতেছে। এরপরে ও চলে যাওয়ার পরে
একটা সঞ্জিত নামে ছেলে ছিল। কেন আপনার কাছে ডকুমেন্টস ছিল না? আপনি পেপারস নিয়ে যেতে বাবাকে দিতে পারতেন যে কোর্ট ম্যারেজ হয়েছে বা এরকম কোনো কিছু? সবকিছু তো বলছি না, বলছেন ঠিক আছে, কিন্তু ডকুমেন্টস তো লাগবে, প্রুফ তো লাগবে। প্রুফ বলতেছি। দেখাইছেন? হ্যাঁ বলতেছি সবকিছু। হ্যাঁ। আমি বলছি যে আপনারা আমাকে মারতেছেন, তার আমি চলে যাচ্ছি, ঠিক আছে, আমি বাড়িতে যাব, আসবো, আমি আমার ডকুমেন্ট সবগুলো নিয়ে আসবো, আমার কাছে কাগজপত্র, আপনি মেয়ে সব কিছু আছে, আপনি ইয়া করেন, সব কিছু নিয়ে যাবো। ওই এলাকার মেম্বার ছিল আলাউদ্দিন, ওনার সাথে তৎক্ষণাৎ আমি ওর সাথে যোগাযোগ করি, ওর নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করার পরে ঠিক আছে আমাকে একটা সময় দিল, আপনি এদিকে অমুক দিন আসেন, ঠিক আছে। অমুক দিন আসবো, আমি ওনার কাছে সব কিছু নিয়ে আসছি। নিয়ে আসার পরে কি করছে, ওই তখন ছুটি শেষ, চলে গেছে, ঠিক আছে। ওই দিন আমি আমার কাগজপত্র যখন সবগুলো নিয়ে, যখন আমি কিন্তু অরিজিনালগুলো নিয়ে যাইনি, আমি ফটোকপি নিয়ে গেছি, ঠিক আছে। ফটোকপি নিয়ে গেছি, নেওয়ার পরে ওর বাবা ঘরের দরজার সামনে বসেছিল, আমাকে দেখেই আমি বলছি নমস্কার তালই, আমি আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। আমার সাথে কিসের কথা বলে আবার আমাকে মারতে গেছে। আমি তখন মারও খাইতেছি, আমার কাগজপত্র এগুলো বের করছি ফাইল থেকে। আমি দেখেন আপনার এগুলো আমাকে মাইরেন না, আমাকে আপনি এগুলো দেখেন, দেখলে আমি বলতে পারেন, ছবি টবি সব কিছু আপনি দেখেন। তখন ওই একটা পাশের একটা মুরব্বী ছিল, ওদের দাদু ছিল সম্পর্কে, উনি আসার পরে বলতেছে যে ওনার নাম ধরে বলতেছে ওকে মারিস না, কথাগুলো শুন কি বলে। তখন উনি জিনিসগুলো দেখলো সবগুলোই তো সত্য, ঠিক আছে, সবগুলোই সত্য। উনি কি করছে, আমাকে একটু তখন আমাকে বসাইয়া ওই দাদুটা কথাবার্তা বলার পরে বলছে তুমি চলে যাও, আমরা একটা সিদ্ধান্ত নেই, ঠিক আছে। সিদ্ধান্ত আমি চলে গেলাম আমার এদিক দিয়ে। তখন কি আপনার মানে ওয়াইফ তখন ছিল ওখানে, ওর বাসায়? তখন ছুটিতে সে চলে জয়েন করে ফেলেছে। আচ্ছা, তখন আমার সাথে যোগাযোগ কিন্তু হচ্ছে, রাগারাগি ভাবে যোগাযোগ হচ্ছে, অনেক আগের মতো ভালোভাবে কথা হচ্ছে না। তখন আমাকে হঠাৎ করে 2-3 দিন পরে ফোন দিয়ে বলতেছে যে সরি আমি এত কিছু করার জন্য, ঠিক আছে। আমি যদি আজকে ওই দিন যদি সত্যটা বলতাম, আমার মা বাবা কষ্ট পাইতো, কিন্তু আমি আমার জায়গা থেকে হয়তো অন্য একটা চিন্তা ভাবনা করে বলছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, হয়তো সে মনে অন্তর একটু মায়া হয়েছে, এই কারণে বলেছে। তখন আবার 2-3 দিন। তখন আপনার বাসার কি অবস্থা? আপনার বাসায় কেউ জানে না? আপনার বাবা তো তখন বাড়িতে নাকি? আমার বাবা তখন কুয়েতে। আচ্ছা, আমার মেজবোন জানে, কিন্তু আমার মেজবোনকে আমি সবকিছু শেয়ার করতেতাম। আমার মেজবোন বলতে যে আমার সবকিছু দায়িত্ব, মেজবোনকে বলতেছি দিদি এরকম আমার সাথে করছে, আমাকে এরকম করছে, মাকে বলিস না, ঠিক আছে। তখন আমার বোন আমাকে সব কিছু জানতো, সবকিছু বোনের সাথে শেয়ার করতাম A to Z। তখন আমার যখন ও আমার সাথে হঠাৎ 2-3 দিন যোগাযোগ করার পরে আমাকে একদিন বললো যে তোমার সাথে আমার ইমিডিয়েটলি কথা আছে, তুমি একটা কাজ করো, সঞ্জিতকে ফোন দাও, সঞ্জিতের সাথে যোগাযোগ করে তুমি চলে আসো ওই জায়গায়, লাইনে চলে আসো, সঞ্জিতের সাথে যোগাযোগ করে তা কথা আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তা আমি তো ভালো, ঠিক আছে, তা আমি কি করলাম, চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি ওর সাথে দেখা করতাম, আমি সঞ্জিতের সাথে দেখা করছি। দেখা করার পর আমাকে বলতেছে যে দাদু ভাই ঠিক আছে আপনি আসছেন, ও আসবো, ওর দেখা করবো, আপনি তো আসতে রাত হয়েছে, এর সাথে যোগাযোগ করলাম, ও বলছে কালকে আসবে, ঠিক আছে। কালকে আসার পরে ও কালকে আসলো, ঠিক আছে, আমি সময় করছি। তো ও কালকে আসলো, আসার পরে ওর সাথে 2টা মেয়ে ছিল, ঠিক আছে, ও সহ 2টা ছিল, মোট 3 জন, ছেলে ছিল 5 জন। আমাকে একটা জায়গায়, ওইখানে একটা হর্টিকালচার জায়গা ছিল 0 মাইল পাহাড়ের উপরে। তখন ওখানে একটা নতুন একটা পার্ক খুলতেছে, মানে নতুন কাজকর্ম চলতেছে, এখানে নিয়ে যায়। ওদের কাছে অস্ত্র দেখে, আমি সংক্ষেপিত করতেছি, অস্ত্র ছিল। আমাকে এসেই আমার ওয়াইফে আমার কলা চেপে ধরে একটা থাপ্পড় দেয়, বলতেছে তোকে আজকে পাইছি, আজকেই তোকে মারার সুযোগ, ঠিক আছে, তোর জন্য আমি আমার মা কথা শুনছে, তোর জন্য আমার মা আমার গায়ে হাত তুলছে, তোর জন্য আমার বাবা আমার গায়ে হাত তুলছে, তোর জন্য আমি অপমানিত হয়েছি, ঠিক আছে, তোকে আজকে মেরে ফেলবো। থাপ্পড় দিছে। এরপরে ওই যে ছেলেগুলো আমাকে ধরছে, মারধর করছে। এখন আমি তো অবাক হয়ে গেলাম যে এগুলা কি, ঠিক আছে, আমাকে এই জন্য কি ডেকে নেওয়া হয়েছে? বলছে হ্যাঁ তোকে মারার জন্য নিয়ে হয়েছে, তোকে মেরে ফেলবো একেবারে, ঠিক আছে। তখন আমাকে অনেক কথাবার্তা বলার পরে বলতেছে যে যদি জানে বাঁচতে চাস, ঠিক আছে, যদি বাঁচতে চাস তাহলে একটা কাজ করবি, সেটা হচ্ছে যে আমার যত কাগজপত্র ডকুমেন্ট তোর কাছে আসে সবগুলো এখানে আমার কাছে আনতে পারলে তুই এখানে বাঁচবি, নাহলে তোকে মেরে ফেলবো, একেবারে মেরে ফেলবো, যেখানে তো বাঁচার আর কোনো সুযোগ নাই, ঠিক আছে। এদিক দিয়ে আমার ওয়াইফ চলে যাওয়ার মধ্যে দিয়ে আমাকে কি বললো, কি ওদেরকে বলে গেল যে ওকে যেভাবে বলছে এভাবে তোমরা কাজ করে ফেলো, যতক্ষণ পর্যন্ত আমার ডকুমেন্টগুলো না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে ছাড়া যাবে না, ডকুমেন্টগুলো দিবে ওকে ছেড়ে দিব, ঠিক আছে। আমি এখন ডকুমেন্টের জন্য কী করবো, আমার দিদিকে ফোন দেই, দিদি আমি একটা প্রবলেমে পড়ছি, এরকম কথাগুলো বলার পরে আমার দিদি বলতেছে এখন কী করতে পারি। বলছি আমার বাসায় যাইতে হবে, বাসায় গিয়ে আমার ড্রয়ারের মধ্যে আমার একটা ফাইল আছে, ফাইলটা আসতে হবে, এরকম। আবার এদিক দিয়ে আমার ওয়াইফে বলে গেল যে ওর কিন্তু পিসিটা লাগবে, ওর পিসিতে
ওর আমার ছবি ভিডিও থাকতে পারে, পিসিটা লাগবে, পিসিটা আনতে হবে, ঠিক আছে। আমাকে কি করলো, আমি আমার বোনকে বললাম, বোন বললো যে তোর ভাগিনা তো নাই, ভাগিনা বিয়েতে চলে যায়, কী করা যায়। তখন আমি আমার কাকাতো ভাইয়ের ভাগিনাকে ফোন দিই, শিপনকে ফোন দিই, শিপন একটা কাজ কর, আমি খুব বিপদে আছি, আমাকে তো বাঁচাতে পারস, ঠিক আছে। আমার ঘরে যা, আমার ঘরে গিয়ে আমার রুমের পিসিটা খুলে নিবি, পিসিটা খুলে নিয়ে আমার ডয়ের চাবিটা অমুক জায়গা আছে, অমুক জায়গা নিয়ে ডয়েরটা খুলবি, একটা ফাইল আছে দেখবি, এই পরীক্ষা। আপনি কি ফাইলগুলো আনতে পারেন শেষ পর্যন্ত, বা পিসিগুলো কি এনে দিতে পারেন? হ্যাঁ, আমি সবগুলো নিয়ে ওখানে যাই, তারপর তারপর ভাগিনা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে তো ওখানে মারধর করছে, ওরা মারধর করছে, অস্ত্র দিন ঠেকাইছে, ওইখানে এক রাত রাখছে। পরের দিন সকালবেলা আমাকে ওরা ভাড়া তারা দিয়ে গাড়িতে উঠে দেয়, ঠিক আছে। গাড়িতে উঠে দেওয়ার পর আমি তো চলে আসি, আমার তো দুনিয়াদারই শেষ। তখন যে আমার মানে কেমন অবস্থা ছিল সেটা আমি একমাত্র বুঝি, ঠিক আছে। এই দিক দিয়ে আমি যেদিন বাড়িতে আসি তার পরের দিন আমার মা আমাকে বলতেছে আজকে কয়দিন হলো তোর বাবার সাথে যোগাযোগ হয় না। আমার মা তখন আমি যখন আসি বাড়িতে, আমার মায়ের বিলাপ কান্না, আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে। এই দিক দিয়ে আমার ভাগিনাটাও কোন সময় যে ফোন করছে আমি নিজেও জানতাম না, যে মামাকে জিম্মি করছে, মামাকে অনেক মারধর করছে, আমরা এরমুখ জায়গাতে আছি, ভাগিনা বলছে। এদিক দিয়ে এলাকার মা জেনে গেছে, মার কান্নাকাটি তো অনেক হয়ে গেছে, এলাকার লোকজন জড়াই গেছে। আমি যখন আসি মা বলতেছে তো বাবার সাথে আজকে যোগাযোগ নাই কয়েকদিন ধরে, তোর বাবার সাথে তো আর কথাবার্তা তোর হয়েছে কিনা। আমার মোবাইল টোবাইল তো ওরা সব কিছু নিয়ে গেছে, সিমগুলো দিয়ে দিছে, ঠিক আছে। আমার সব কিছু ওরা নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে ওরা আমার কাছ থেকে। আমার কাছে 300 টাকা দামের স্ট্যাম্প, 100 টাকার স্ট্যাম্প সইও নিছে, বৃত্তান্ত সাদা কাগজ অনেক লিখে করছে, আমার নাম, গ্রামের ঠিকানা সব কিছু ওরা লিখে দিয়েছে। যা যা করার ওদের যতটুকু লিগ্যালি যতটুকু করার সম্ভব, ও মানে ওর সাথে জানে, ওর সাথে কোনো যোগাযোগ না করে অত রকমের মানে একটা ইয়া করলো আমার সাথে, জানি যোগাযোগ কেন করতে না পারি, ঠিক আছে। মার সাথে বাবাকে ফোন দেয়, বাবাকে পাচ্ছি না, ঠিক আছে। এদিক দিয়ে আমার পাশের বাড়ি কাকায় ফোন করে বলছে বাবা ব্রেন স্ট্রোক করছে, বাবা ব্রেন স্ট্রোক করছে, এই জন্য আমাদের বাড়িতে যেন না শোনায়। কিন্তু কাকি আমাকে ডেকে বললো যে এরকম এরকম। তখন মামাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বাবার সাথে। প্রায় 7-8 দিন পরে আমার ওকে, আপনি আমাকে বলেন আপনার বয়স কত বলেছিলেন প্রথমে? 93-তে জন্ম আমার। আচ্ছা, তো আপনি এখন এই বয়সে দাঁড়িয়ে আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখেন কি? একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন? হ্যাঁ, আমি দেখি। কি স্বপ্ন দেখেন? আমি একটা সুন্দর স্বপ্ন দেখি যে আমার একটা ভালো চাকরি করব। আচ্ছা, ঠিক আছে, চাকরি করার পরে ফ্যামিলিকে নিয়ে চলবো। আচ্ছা, আমার বাবা মার একটা স্বপ্ন, আমি এখন একটা বিয়ে করি। তার মানে একটা মানুষ, আপনি এখনো বেঁচে আছেন, প্রথম কথা হচ্ছে এটা। একটা মানুষের স্বপ্ন মরে গেলে মানুষটা মরে যায়, হ্যাঁ, আমি এটা মনে করি। আপনার ভিতরে যেহেতু স্বপ্ন আছে যে আপনার একটা সুন্দর চাকরি হবে, আপনি কিছু পয়সা করে রোজগার করবেন, তারপর বাবা মাকে নিয়ে আপনি একটা সংসার করবেন। আমি আরেকটা কথা বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি মেবি কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি সুইসাইড করতে গেছি। আমি অলরেডি সব কিছু রেডি, ঠিক আছে। আমি 10টা ঘুমের ট্যাবলেট খাবার রেডি, ঠিক আছে। আমার পাকার সাথে দড়ি বাঁধাও রেডি, আমি মরে যাব, ভাজার ইচ্ছা নেই। তার কারণটা হচ্ছে আমার ওয়াইফের ঘটনাগুলো শুনে আরেকটা মেয়ে আমার জীবনে আসছিল, সে আমাকে ভালো ভালো স্বপ্ন দেখাইছে, তারপরে সেও আপনার সাথে ঝামেলা করেছে। হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে, আপনি এবার মোটা দাগে একটু শুনেন, তাহলে আপনি বাড়িতে যাবেন, যাওয়ার পরে আপনি যদি এই জিনিসগুলো করতে পারেন, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, যদিও আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, কিন্তু সৃষ্টিকর্তা তো একজনই, তাই না? এবং সেই সৃষ্টিকর্তার জায়গা থেকে আমি আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ইফ ইউ বিলিভ দেন ইট উইল কাম। হ্যাঁ, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন কে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, চোখ বন্ধ করলেই যাকে আপনি দেখতে পান যে মোস্ট ইম্পর্টেন্ট, সে কে? আমার মা। তারপরে বাবা। আচ্ছা, এই দুজন মানুষকে একবারের জন্য এই প্রশ্নটা করে দেখেন জীবনে। আচ্ছা মা, তুমি যে সারাটা জীবন যে বাবা তোমার কাছ থেকে এত দূরে দূরে থাকলো, তুমি যে আমাদেরকে নিয়ে এত কষ্ট করছো, কেন করছো? আস্ক হার এই কোশ্চেন। মা বলে, আচ্ছা, কি বলছে? একমাত্র আমার জন্য। একমাত্র আপনার জন্য। আচ্ছা, আপনার বাবাকে কখনো এই প্রশ্নটা করছেন? বাবা, তুমি এই যে বিদেশে গেলা, জেল খাটলা, পালায় বেড়ালা, এত বড় একটা ঘটনা ঘটলো, মরেও যেতে পারতো ওখানে, কেন এত কষ্ট করছো? বাবাকে কখনো এই প্রশ্নটা করছেন? হ্যাঁ, কি বলছে বাবা? একই প্রশ্ন, একই আনসার। আমার একটা সন্তানের জন্য আমি জীবন দিতে পারি। এক্স্যাক্টলি। তো তাইলে এই সন্তানটা এখনো পৃথিবীতে আপনি বেঁচে আছেন, দুটো হাত দুটো পা নিয়ে আছেন, এবং আপনি খুব লাকি সন্তান, কারণ আপনার বাবা বেঁচে আছে, আপনার মা বেঁচে আছে। স্টিল ইউ হ্যাভ চান্স টু প্রুভ ইউর সেলফ যে না, আমি আমার বাবা মার জন্য কিছু করতে পেরেছি এবং বাবা মার মুখে হাসি ফোটাতে পেরেছি। স্টিল সৃষ্টিকর্তা আপনাকে নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসেন, যে কারণে আপনার জীবনে এই সুযোগটা এখনও আছে। তো আমার মনে হয় আপনার সেদিকেই আগানো উচিত। আর আপনি যথেষ্ট ম্যাচিউর একটা মানুষ। আপনাকে আমি শুধু এতটুকুই বলতে পারি, আমি বহুবার এই কথাগুলো বলেছি রেডিওতে, অসংখ্যবার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে বলে আমি বলেছি, একটা সময় গিয়ে জীবনে যদি এস্টাবলিশড হতে পারেন, জীবনে যদি 2 পয়সা রোজগার করে সচ্ছল উপায়ে, বৈধ উপায়ে, যা করেছেন সেটা অন্যায় করেছেন, তওবা করেন সেটার জন্য, এবং
যদি বৈধ পায়ে একটা পায়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেইখানে যদি নিজেকে মানে প্রতিস্থাপন করতে পারেন, তাহলে জীবনের যে অতীতগুলো ঘটে গেছে সেগুলো মনে করে একসময় আপনার হাসি পাবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমি একটা কথা মানে বলতে হয় যে আমার এলাকা ভিত্তিক আমার যে আমি যেখানে চাকরি করছি আজ অব্দি আমার ছোট বড় সবাই আমাকে এতটা সম্মান করে, আমাকে এত বুঝায় যেমন আমার যারা আমার কাছের ফ্রেন্ড যারা আছে ওরা সবসময় আমাকে সাপোর্ট করে, বুঝায়, আমাকে অনেক বুঝাইছে। কিন্তু আমি সুসাইড করতে গেছি ওরা আমাকে বাঁচাইছে হিসেব করলে, ঠিক আছে, আমাকে সঙ্গ দিয়েছে, আমাকে বুঝাইছে, ভাইয়ের মতো করে আমাকে সাপোর্ট করেছে। সঞ্জয়, একটা জিনিস কেন চিন্তা করেন না যে আমি মরে গেলে বা আমি তো মরে যেতেই পারি, আমি কার জন্য মারা যাচ্ছি? কিন্তু সেটা আমি, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আপনার কথা থেকে শুরু করে সবার কথা ঠিক আছে, সবাই একই কথা বলে। কিন্তু ভাইয়া যখন আমরা আমাদের বিবেকটা বলতে গেলে বলে না, মানুষের অন্যায় যখন মানুষ কখন করে, যখন বিবেক ঘুমিয়ে থাকে। অফকোর্স আপনার হয় কি, আপনি অনেক বেশি লাভ করেছেন মেয়েটাকে, আপনাকে আমি কষ্ট দিয়েছে। এটাই বলতে চাই যে আমি আসলে ভালোবাসার কাঙ্গাল। শোনেন, আমি আপনাকে একটা কথা বেশি ভালোবাসি। আমি একটা, আমাদের সবার জীবনেই না কম বেশি অভিজ্ঞতাগুলো আছে। আপনি মাইক্রোফোনের ওই পাশে বসে আছেন, আপনার জীবনে যেমন আছে আমার জীবনেও তেমন আছে, এবং যে রেডিও যারা শুনতেছে তাদের প্রত্যেকের জীবনে এই ভালোবাসা কেন্দ্রিক কিছু না কিছু ঘটনা আছে। হ্যাঁ, আমি আপনাকে শুধু একটা কথাই বলতে পারি, এই যে আপনাকে যেটা বললাম সেটা আপনি এখন বিশ্বাস করতে পারবেন না। আপনি জীবনে একটা পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান, আপনি আয় রোজগার করেন, আপনার পয়সা করি আসুক, এবং আপনি সত্যি সত্যি বাবা মাকে নিয়ে নিজের মতো করে থাকা শুরু করেন, এবং সত্যি সত্যি আপনি যদি নিয়ত